গল্প ফ্লেশ মাংস। প্যাপিলিয়ন স্কাইস্ক্রেপার। পর্ব 1 থেকে 10। 51টা সুন্দরী মেয়ের শরীরের সেদ্ধ করা মাংস দিয়ে পুতুলটা বানিয়েছি। ওহ, পুতুল না, একটা প্রাণহীন রমণী বানিয়েছি। এর সাথে শারীরিক সম্পর্ক হবে পুরুষের কাছে অমৃতের মতো। কোনো মানুষ এত কোমল মসৃণ রমণী হাত দিয়ে ধরেনি। আজ এই মৃত পরীর সাথে আমি শারীরিক সম্পর্ক করব। 2 বছরের চেষ্টায় অবশেষে আমি এর সাথে দৈহিক সম্পর্ক করতে যাচ্ছি। ঠোঁটে গালে চুমু, তারপর স্পর্শকাতর মুহূর্ত। হঠাৎ ভয় লাগতে শুরু করলো। আমার শরীরের চাহিদার আনন্দের চেয়ে আতঙ্ক বেশি অনুভূত হতে লাগলো। এটা তো আমার তৈরি পুতুল মাত্র। তাহলে অনসেক্সে পুতুলের থেকে মেয়েদের মতো অর্গাজম কিভাবে বের হচ্ছে? ওর তো প্রাণ নেই, এই রিয়েল অর্গাজম কিভাবে সম্ভব? আমার পুরো হাত ভিজে যাচ্ছে। এতটা তীক্ষ্ণ ঘ্রাণ অর্গাজম থেকে কিভাবে আসছে? অসম্ভব। আমি পুতুলের ওপর থেকে উঠে পড়লাম। আমেরিকার টয় প্রোডাকশন কোম্পানির কেমিস্ট আমি। বিবাহিত জীবন যেখানে ফেলে দেয়া উচ্ছিষ্ট খাবারের মতো নোংরা হয়ে যাচ্ছে, সেখানে দৈহিক পার্টনার হিসেবে হিউম্যান টয় বা সেক্স টয় দ্রুতই সাড়া পাচ্ছে। ঝগড়াহীন সংসারে অমলিন সম্পর্ক। অপর পাশ থেকে কোনো অভিযোগ নেই। টয়গুলোর চাহিদা তাই হয়তো বাড়ছে। সিলিকন আর রাসায়নিক কেমিক্যাল দিয়ে অনেক টয় বানিয়েছি, ভালো সাড়াও পেয়েছি। মানুষের মতো স্কিন তৈরিতে আমার থেকে ভালো কেমিস্ট দ্বিতীয় কেউ নেই। একদম হুবহু মানুষের মতোই অনুভূতিদায়ক পুতুলগুলো, একদম মেয়েদের মতো। হট বডি ফিটনেস, ইলেকট্রিক অর্গাজম সহ ভেজাঠক। কিন্তু সিলিকনে কি আর মানুষের মতো নরম উষ্ণ শরীর পাওয়া যায়? আচ্ছা, কেমন হবে যদি মানুষের মাংস দিয়ে পুতুলের বডি বানানো যায়? তাহলেই তো আসল অনুভূতি পাওয়া যাবে। কিন্তু মেয়ে পাবো কিভাবে? যেমন তেমন মেয়ে হলে তো চলবে না। বলা হয় সুস্বাদু খাবার আর বিলাসবহুল পরিবেশ শরীরের সুন্দর ঘ্রাণ এবং সুন্দর মাংস তৈরি করে। এমন মেয়ের শরীরের মাংস দিয়ে যদি পুতুল বানানো যায়, তাহলে সেই পুতুল হবে পৃথিবীর সেরা সুন্দর মৃত পরী। এখন শুধু 18 থেকে 22 বছরের মেয়েদের দরকার। গাড়ি নিয়ে বের হলাম। রাতে সাধারণত ক্লাব ছাড়া আর কোথাও আভিজাত্যের সুন্দরী মেয়ে দেখা যায় না। কোনো মেয়ে ইমপ্রেস করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। এখনো আমার 30 পার হয়নি। গ্লাসে হুইস্কি নিতে নিতে একটা মেয়ের সাথে পরিচয়। তারপর গাড়িতে করে সোজা রুমে। এরপর আদর করে মেরে ফেললাম। একদম কষ্ট দেয়া যাবে না। আমার নরম কোমল মাংস লাগবে। মেয়েটা ঘুমিয়েছে। ব্রেইন অকেজ হবার ইনজেকশন দিলাম। ঘুমেই মারা গেল। রক্ত ঠান্ডা হবার আগেই। মেয়েটার শরীর থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছি। শরীরে আলাদা আলাদা অংশের মাংসগুলো আলাদা আলাদা সংরক্ষণ করতে হবে এবং আলাদা প্রক্রিয়াকরণ। কোমরের মাংস কোনোভাবেই পিঠের মাংসের সাথে মিশ্রণ হওয়া যাবে না। প্রত্যেকটা অংশের আলাদা নমনীয়তা আছে। মিশ্রণ হয়ে গেলে মানসম্মত পুতুল হবে না। পৃথিবীর যে কোনো সুন্দর রমণীর চেয়ে আমার বানানো পুতুল হবে সেরা সুন্দরী। এরপর আরও 40টা মেয়ের শরীরের মাংস সংগ্রহ করেছে। আরও লাগবে। প্রত্যেকটা মেয়ের শরীরের আলাদা ঘ্রাণ, আলাদা রং থাকে। আজকে বিকেল অনেক সুন্দর, পার্কে বসে আছি। হঠাৎ ভারতীয় সাজে একটা মেয়েকে দেখলাম বসে আছে। আমেরিকান মেয়ে, শাড়ি পরে পার্কে। দেখেই মেয়েটার কাছে গিয়েই জিজ্ঞেস করলাম, কপালের টিপ না থাকলে শাড়ির মানহানি হয়? মেয়েটা এমন কথা শুনে অবাক হয়ে গেল। অদ্ভুতভাবেই মেয়েটা বলল, সূর্য তো ডুবে যাচ্ছে, টিপ পাবো কিভাবে? আমি হাসতে হাসতে মেয়েটার কাছে গিয়ে শাড়ির কুচি ঠিক করে দিতে দিতে বললাম, সূর্য ডুবে যাক, এমন সুন্দরীর শাড়ি গুছিয়ে দিতে পারলে আমি আরেকটা সূর্যের উদয় করব। তারপর দুজনেই হেসে দিলাম। পরিচয় হতে হতে সন্ধ্যার অস্পষ্ট অন্ধকার চলে এলো। বাসায় পৌঁছে দিব বলে মেয়েটাকে গাড়িতে নিয়ে নিলাম। মেয়েটা গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ল। গাড়িতে আগে থেকেই গ্যাস ফিক্স ছিল। এরপর মেয়েটার আর বাসায় ফেরা হলো না। না, কোথাও ফেরা হলো না। ঘুম থেকেই আর জাগলো না। এত সুন্দর মেয়েটা আমার পুতুলের অংশ হবে। মেয়েটাকে আমার ল্যাবে নিয়ে আসলাম। মেয়েটার পেটের অংশে ছুরি ঢুকাচ্ছি। ওর পেটের অংশটাই বেশি আকর্ষণীয়। প্রচুর ফিটনেস কেয়ার নিত মনে হয়। নয়তো এত চকচকে কারোর বডি থাকে। ভাজে ভাজে পেটের স্কিন কেটে নিলাম। বুকের অংশটুকুও কাটলাম। আমার এখনই লোভা আর সইছে না। কি সুন্দর! কাটা মাংস থেকে গরম ভাব বের হচ্ছে।
রক্তে ভেজা মাংসে কয়েকটা চুমু দিলাম। মাংসের ঘ্রাণ পাগল করার মতো। এই ঘ্রাণ, এই কোমলতা কোনোভাবেই যেন নষ্ট না হয় না, তাই রাসায়নিক কেমিক্যালের মধ্যে রেখে দিলাম। 82 পিস স্তন, 41টা যৌনাঙ্গ, চোখ, মুখ, প্রত্যেকের আলাদা আলাদা মাংসের রং। সব মিলিয়ে হবে একটা নিশ্চিত সুন্দর রমণী। ভাবতেই আমার শরীর শিউরে উঠছে। হঠাৎ চিৎকার শুরু হলো। হ্যাঁ, সেই একই চিৎকার। 51টা মেয়ের গলা থেকে একসাথে একই সুরে চিৎকার করা, কান্না। মৃত্যুর সময় মেয়েগুলো সামান্যতম আর্তনাদ করতে পারেনি, তাদের জমিয়ে রাখা সেই গলা ছিঁড়ে যাওয়া চিৎকারগুলো যদি রেকর্ড করা হয়, এই রেকর্ড যদি কোনো কান শ্রবণ করে, সেখানেই হয়তো চোখ উল্টিয়ে ছটফট করে মারা যাবে। একই কান্নার সুর 51টা গলা থেকে একসাথে বেজে উঠছে, ভয়ঙ্কর মিউজিকের মতো। আর সেই বদ্ধ রুমে আমি একা। কান ফেটে রক্ত বেয়ে বেয়ে পড়ছে আমার। চারপাশে আলোর উকিঝুঁকি থাকলেও চিৎকারের কম্পন ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর এই 51টা গলার চিৎকার আমাকে প্রতি মুহূর্তে সহ্য করে এখানেই থেকে যেতে হচ্ছে। নিজের এই কর্মের ফল শেষ কোথায় হবে জানি না। কারুর চোখ সুন্দর, কারুর ঠোঁট সুন্দর, আবার কারুর চুল সুন্দর। সুন্দরের এই উদ্ভাসে কেউই সব সুন্দরের একক রানী হতে পারে না। 22 নাম্বার মেয়েটার চোখ এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর। ওর নাম দিয়েছিলাম ডিয়ারেস্ট। ওর সাথে প্রথম দেখাতেই আমার হ্যালুসিনেশন হয়েছিল। মেয়েটার চোখের সাদা অংশ দুধের মতো সাদা ছিল, আর চোখের মণি ছিল ধূসর ঝাপসা নীল রঙের। ওর চোখ এতই স্বচ্ছ, চোখের ভেতরের নরমগুলোও দেখা যাচ্ছিল। চোখের পাপড়িগুলো হালকা বাদামি রঙের, তার ওপর কালো রঙের আইলাইনার লাগিয়েছে। কেমন হবে দেখতে কল্পনা করা যায়। হ্যাঁ, এমন চোখই ছিল মেয়েটার। অদ্ভুত রঙের এই চোখ দেখলে এই চোখেই গলে যাবে সব পুরুষ। ভয়ঙ্কর এই সুন্দর চোখ ছেড়ে সেখানে থেকে একা ফিরে আসতে পারিনি। অনেক যত্নে ওর চোখগুলো তুলেছিলাম, একটুও ব্যথা দেইনি। ও তো ঘুমিয়েছিল। আমি শুধু আমার 2 আঙুল দিয়ে ওর চোখে ছুরির এক কোণা ঢুকিয়ে আস্তে আস্তে তুলে নিয়েছিলাম। যদিও ওর গাল কেটে ফেলেছিলাম চোখ তুলতে গিয়ে। মায়া লেগেছিল ওর গাল কেটে ফেলেছি বলে। পুতুল বানাতে প্রথমে চোখের আকৃতি প্রয়োজন। আজই শুরু করছি, তাই আমার বানানো পুতুলেও প্রথম চোখ দিয়েই শুরু করতে হবে। পুতুলটার নাম রেখেছি ফিলা। এটা ফার্সি শব্দ, অর্থ প্রেমিকা অথবা পুতুল। টয় বক্স ফ্রেম, এটা দিয়েই পুতুলের বডি ফ্রেম করা হয়। আর শেষে আকৃতি আর্টিস্ট নিজের মতো বানায়। তবে চোখ বসানোর জন্য মাথার খুলি দরকার ছিল। হ্যাঁ, সেটাও ব্যবস্থা করা আছে। বলা হয়ে থাকে সেই রমণীর সৌন্দর্য তত বেশি সময় ধরে চেহারায় থাকে যার কপালের ভাঁজ সবচেয়ে আকর্ষণীয়। মানে করটি বা খুলির সুন্দর শেপ, কানের, চুলের ভাঁজের আর চোখের ব্রুয়ের মানানসই ভারসাম্য তৈরি করে। ভাগ্যিস খুঁজে খুঁজে এমন মেয়েও আমি পেয়েছিলাম। সেদিন পরিচিত একজনের মেয়ের বিয়েতে গিয়েছি। ড্রিঙ্কস হাতে নিয়ে বিয়ের কনের সাথে কথা বলছিলাম। কি অদ্ভুত মায়া চেহারায়। মেয়েটার কানের ওপরের অংশ খুব বেশি চাপা নয়, নাক আর কানের দূরত্বের পুরো মানানসই। ঠোঁটের নিচের অংশটাও মানে চিন বেশি লম্বা সুচালো নয়, আবার ছোট গোলাকৃতিও না। জ লাইন মানে গালের শেপ বেশি বড় নয়। কপাল একদম সমতল আয়তাকার ভূমির মতো। মেয়েটাকে দেখেই আমি হেসে ফেললাম। ইচ্ছে থাকলেই মানুষ যেন সবকিছুই জোগাড় করতে পারে। বেশ কিছুক্ষণ মেয়েটার সাথে কথা বলার পর বুঝতে পারলাম মেয়েটা বিয়ে বাড়ি থেকে পালাবে। সম্ভবত ওর প্রেমিক অপেক্ষা করছে। তালে তাল মিলালাম আর সুরে সুর। অভয় দিয়ে বললাম, আমি তোমাকে সাহায্য করব। বিয়ের এখনো প্রায় অনেক সময় বাকি, প্রস্তুতি চলেছে। আমি গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করলাম। মেয়েটা দৌড়ে আসতেই মনে হচ্ছিল আমি যেন আমার তৈরি করা ফিলার দৌড় দেখছি। মন ছুঁয়ে গেছে। মেয়েটা দৌড়ে আমার গাড়িতে ঢুকে পড়ল। গাড়িয়ে চালিয়ে সোজা ওয়াশিংটন যাও, ওখানে আমার শেষ। মেয়েটা বাকি কথা বলার আগেই অজ্ঞান হয়ে গেল। গাড়িতে গ্যাস স্প্রে করা ছিল। এরপর গাড়ির গ্লাস খুলে দিলাম আমি, মাস্ক খুলে। অজানা অনুভূতির শ্বাস টেনে টেনে ফুসফুসে ঢুকালাম। গাড়ি চালিয়ে সোজা ল্যাবে। মেয়েটা না প্রেমিকের কাছে গেল, না বিয়ে হলো। থাকুক, আমার কাছেই থাকুক। আমি তো আর মেয়েটাকে কম যত্নে রাখবো না। ওর জায়গা থাকবে সবার উঁচুতে। আমার ফিলার জন্য এটাই পারফেক্ট খুলি।
ওই তো গ্লাসের বক্সে খুলিটা রাখা আছে, কেমিক্যালে চুবিয়ে রাখা খুলিটা দেখতে একদম নুসনুসে, যেন তরতাজা খুলিটা মাত্র কারোর শরীর থেকে খসিয়ে আনলাম। টয় বক্সে খুলিটা রাখলাম, তারপর সেই উন্মাদ হয়ে যাওয়া চোখগুলো বসিয়ে দিলাম। মাংসহীন তরতাজা খুলির মধ্যে তাজা চোখ আমার দিকে তাকিয়ে আছে, যেন কত রাগ, কত আপত্তি আমার ওপর, কিন্তু এই চোখের রাগ নয়, ভালোবাসা দেখতে চাই। ওর চোখে তাকাতেই আমি গভীরে যাচ্ছি, গভীরে যাচ্ছি। না না, কল্পনার গভীরে না, চোখের গভীরে। ধূসর রঙের মার্বেল যেন বসিয়ে রেখেছি। চোখের পাপড়িগুলো লাগাতে লাগলাম, চোখের ভেতরের অংশ প্রয়োজনীয় কোষ দিয়ে ভরাট করছি। এরপর পুরো খুলিতে কোষ বা মাংসের প্রলেপ লাগাচ্ছি। প্রথমে খুলির পেছনের দিকে থেকে লাগাতে হবে। কোষগুলো টিপে টিপে যত্নে লাগাচ্ছি। কপাল থেকে চোখ পর্যন্ত আসলাম, হঠাৎ খেয়াল হলো, এটা কিভাবে সম্ভব? চোখ থেকে রক্ত বের হচ্ছে কিভাবে? অসম্ভব গতিতে রক্ত বের হচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। পুরো ফ্ল্যাটে আমার বানানো পুতুল মানে ফিলা একা একা নাচ করছে। কিন্তু কিভাবে? ফিলার তো প্রাণ নেই। সেই একই নাচ, যে নাচের ঝলকে পুরো দুনিয়া থমকে যেত। নাচের সাথে কোনো ছন্দ নেই, শুধু চিৎকার। ফিলার গলা থেকে শুধু চিৎকার আসছে। ফিলা নাচছে, থামছেই না। হঠাৎ সব শান্ত হয়ে গেল। আমি এক গ্লাস পানি খেলাম। দীর্ঘ শ্বাস নিয়ে চুপচাপ বসে আছি। অস্বাভাবিক সত্য হচ্ছে, পর্নস্টাররা নিজেদের স্পর্শকাতর অঙ্গগুলো প্রচুর লোভনীয়ভাবে ধরে রাখতে পারে। দেখলে মনেই হবে না, এত সাজানো অঙ্গগুলো প্রতিদিন অনেকবার ব্যবহার হয়। প্রস্টিটিউট ছাড়া পোশাক খুলে কোনো মেয়ে আমাকে ব্রেস্ট দেখাবে, এমন সুযোগ কোনোভাবেই নেই। প্রায় 17টা প্রস্টিটিউটের সাথে বেড শেয়ার করেছি। একজনেরও ব্রেস্ট পছন্দ হয়নি। শেপ, মেজারমেন্ট কিছুই পারফেক্ট পাচ্ছিলাম না। রাতে ব্রিজের পাশে ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে স্মোক করছিলাম, সেখানেই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অবশেষে পেলাম। মেয়েটার বয়স বেশি হবে না, বড়জোর 19 হবে। মেয়েটার দেহের গঠন স্বাভাবিক, বেশি ফ্যাটি না, আবার স্লিমও না। প্রায় $400 খরচ হয়েছে মেয়েটাকে রুমে নিতে। গাড়িতে ঢুকালাম মেয়েটাকে, গাড়িতেই কাজ শেষ করব। মেয়েটা পোশাক খুলতেই আমি খুশি হয়ে গেলাম, ঠিক যেমন আমি খুঁজছিলাম। অবচেতন করে নিলাম মেয়েটাকে, গাড়ির পেছনের সিটে শুইয়ে দিলাম। ব্যাগ থেকে ছুরি বের করেই মেয়েটার বাম সাইড স্তনে থাবা দিয়ে ধরেই কাঁদতে লাগলাম। রক্ত তীব্র গতিতে ছুটছে, বারবার পিছলে যাচ্ছিল, ঠিকভাবে হাতের মুঠোয় নিতে পারছিলাম না। কাঁদতে না পেরে টেনে ছিঁড়ে ব্যাগে ঢুকিয়ে নিলাম। কোনো চিৎকার নেই, কোনো অভিযোগ নেই, চুপচাপ শান্ত মেয়ে ঘুমিয়ে আছে। আমি কাউকে যন্ত্রণা দিয়ে মারি না। মেয়েটাকে গাড়ি থেকে বের করে ব্রিজ থেকে ফেলে দিলাম। পোশাক পাল্টে গাড়ি স্টার্ট দিয়ে চলে এলাম। আর এই মেয়ের ব্রেস্টের রিজার্ভিং বক্সটা সেলফ থেকে নিচে পড়ে গেছে। তখন খুলিতে চোখগুলো রাখতেই খেয়াল হলো চোখ থেকে রক্ত বের হচ্ছে। কেমিক্যালে রেখে দেয়া চোখ থেকে রক্ত কিভাবে পড়ছে, তাড়াতাড়ি চোখগুলো খুলি থেকে বের করে হাতে নিলাম। এরপর বক্সে রাখলাম। পরে খেয়াল করে দেখি এটা আমার হাত কেটে গিয়ে রক্ত পড়ছে। কিন্তু আমার হাত কাটলো কিভাবে? ভাবতে ভাবতে পাশে তাকিয়ে দেখি সেলফ থেকে একটা বক্স ভেঙে নিচে পড়ে গেছে। বক্সে ব্রিজ থেকে ফেলে দেয়া সেইকল গার্লের ব্রেস্ট ছিল। 41 ব্রেস্ট বক্স, সবগুলো খুললাম। একটা বডি থেকে ঠিক যতটুকুকে ব্রেস্ট বলা হয় ততটুকুই কেটেছি। আর যাই হোক, সেক্স টয় বানানোই যখন আমার প্রফেশন, সেখানে পারফেক্ট বডি শেপ, বিভিন্ন অংশের মেজারমেন্ট আমার থেকে আর কে ভালো জানে? 41টা ব্রেস্ট পেয়ার, সবগুলোই পারফেক্ট, কারণ যাচাই করেই এগুলো সংগ্রহ করা। সবগুলো থেকে কিছু কিছু অংশ নিয়ে ব্রেস্টের মাংসগুলো একসাথে সেদ্ধ করে ব্লেন্ডিং করব। সেদ্ধ করা মাংস কোমল থাকে আর পচেও না। অনেকের ধারণা মিশরের পিরামিডের মমি নাকি সেদ্ধ করা হয়েছিল, তাই এমন অপচনশীল। ভাবতে ভাবতে 19 নাম্বার ব্রেস্ট বক্সে হাত দিতেই আমার হাত শিউরে ওঠে। ফিল্মের অভিনেত্রীরাই সব দিক মিলিয়েই নাকি সুন্দর হয়। দেহের প্রতিটা অংশের বিলাসী যত্ন একমাত্র তারাই নিতে পারে। ব্রেস্ট ঠিক কতটুকু বড় দেখালে সবার চোখে সুন্দরের তকমা পাওয়া যাবে, ঠোঁটের ঠিক কোন অংশ নাড়ালে হাসি হবে অমায়িক, তারা এগুলো জানে। সেক্স এখন আর শুধু কিছু মিনিটের চোখ বুজে ক্ষান্তে থাকার অংশে আটকে নেই। শারীরিক সম্পর্কের পাশাপাশি এখন মানসিক সম্পর্কেও সেক্স যোগ হয়েছে।
যেখানে যত বেশি লোভ আটকায় সেখানেই তত বেশি তৃপ্তি। প্রায় অনেক অভিনেত্রীদের সাথে আমার পরিচয়, কারণ সেক্স টয় গুলো অনেকটাই অভিনেত্রীর বডি শেপ ফলো করে বানানো হতো। মেয়েটার নাম দায়িত্ব, দি বেস্ট প্রিমা বলেরিনা ড্যান্সার। নাচ যাদের পেশা, তাদের পেটের দিকে চোখ পড়লে কেমন অনুভূতি হতে পারে। দায়িত্ব সেদিন সোশ্যাল প্রোগ্রামে পারফর্ম করতে এসেছিল আগুনে ঝলসিয়ে নেয়া দুধের ওপর জমে থাকা স্বরের একদম ঝাপসা হলদে রঙের রসালো প্রলেপের মতো মেয়েটার পেটের রং। খোলা পোশাকে মেয়েটার কাঁধ থেকে বুকের নিচটা পর্যন্ত থাকা। মানুষের কাছে এখন প্রেম প্রদান নাভি প্রদর্শন থেকেই হয়। এখানেও পারফেকশন খুঁজে বের করে নেওয়া হয়েছে। সার্জারি করে আকার পরিবর্তন এখন সুন্দরীদের নিত্য ব্যাপার। দায়িত্ব হেঁটে আসছে, আমি সামনে দাঁড়িয়ে আছি। মেয়েটা না চলে যেন ওর শরীরের সবকিছু একসাথে আমাকে কাছে ডাকে। এর আগে আমি ওর অনেক নাচ দেখেছি। দায়িত্বের ব্রেস্ট সাইজ, চেস্টের প্রসার একদম আমার পছন্দের মতো। প্রোগ্রাম শেষে আমি, এত রূপ নিয়ে নাচো কিভাবে, রূপের ভারে কষ্ট হয় না? হ্যাঁ, জানো অনেক কষ্ট হয়। তোমাকে তো কত বললাম আমার রূপ একটু ধরে রাখতে, কিন্তু আমার কথা শুনছো কোথায়? কিন্তু আমি তো তোমাকেই ধরার প্রয়াস চালাচ্ছিলাম। আমি কথা শেষ না করতেই দায়িত্ব আমার সামনে ঘুরে দাঁড়ালো, আমাকে জড়িয়ে ধরল, যেন শীতের লম্বা পোশাকের মধ্যে দায়িত্ব নিজেকে লুকানোর চেষ্টা করছে। আমি দায়িত্বের পেছনে দাঁড়িয়ে আছি। দায়িত্ব আমার ডান হাতের কবজিটা মুষ্টি করে ধরে তার পেটের নাভির ওপরে রাখল। পাকা কলা হাতের মধ্যে নিয়ে কোচলালে ঠিক যেভাবে আঙুলের ফাঁকা দিয়ে আংশিক বের হয়ে যায়। দায়িত্ব নরম কোমল চামড়ার ওপর নাভিতে হাত রাখার পর এমনটাই মনে হয়েছিল যেন আমার হাত পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, এত তুলতুলে লাগছিল। দায়িত্ব ঘামছিল, বুক থেকে ঘাম বেয়ে বেয়ে আমার হাতে লেগে হাত রসালো হয়ে যাচ্ছিল। কিন্তু একটুও না, কোনো রকম না। আমার সেন্সে তখন একদমই দায়িত্ব। এর সাথে এই অনুভূতি বিনিময় করতে ইচ্ছে হচ্ছিল না। আমার চিন্তায় ছিল অন্য কিছু। দায়িত্ব আমাকে চুমু দিতে চাইলেও আমি এড়িয়ে গেলাম। বললাম, গাড়িতে উঠো, বাসায় যাই। দায়িত্ব রাজি হয়ে গেল। গাড়িতে উঠতেই দায়িত্ব এর সুন্দর দেহ চুপচাপ ঘুমিয়ে পড়ল। ল্যাবে নিয়ে দায়িত্বকে শুয়ে দিলাম। সব পোশাক খুলে নিলাম। দায়িত্ব শুয়ে আছে, শ্বাস চলছে। ভয়ঙ্কর ভাবে দায়িত্বের বুকের বাম পাশটা নড়ছে। আরো বেশি খুশি লাগছে আমার। দায়িত্ব এর চেস্টের গঠন আমার পছন্দ ছিল, আর পেটের মাঝ অংশটুকু নাভি ছিল সুন্দরের মধ্যস্থল। ছুরিটা পেটের নাভি বরাবর খুঁড়িয়ে খুঁড়িয়ে গোল করে কেটে নাভিটা নিয়ে নিলাম। পেটে ছুরি ঢুকাতে সাদা স্কিনের ওপর লাল রক্তের প্রলেপ লেগে যাচ্ছে। একটু আগেই যে মেয়ের পেটের ঝলকানিতে কোটি পুরুষ জ্ঞান হারাতো, সেই মেয়ের পেট দেখলে অনেক বমি করে দিবে। ব্রেস্ট আলাদা করে নিলাম। এরপর পুরো বুক সুন্দর করে কেটে সাইজ করে নিয়েছি। তারপর কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছিলাম। আশ্চর্যজনক ভাবে দায়িত্বের ব্রেস্ট অন্যদের মতো ছিল না। এরপর আমার ফিলার জন্য 41টা বক্স থেকেই প্রতি ব্রেস্ট থেকে এক টুকরো করে নিয়ে মেশিনে ব্লেন্ডিং করে নিলাম। ব্রেস্টের কোষগুলো শরীরে অন্য কোষের মতো না, তাই সব একসাথে মিক্স করার ফলে আলাদা একটা কোমলতা এসেছে, দেখেই আমার আরো উৎসব লেগে যায়। ফিলার মাথার সাথে চেস্টের অংশটা মিলিয়ে নিলাম, চেস্টের ওপরে ব্রেস্টগুলো ফিট করলাম। ব্রেস্টের এমন রং, এমন রূপ পৃথিবীর কোনো চোখ দেখেনি হয়তো আমি ছাড়া। এত আয়োজন, এত সব কিছু আছে। 41টা মৃতদেহ। কিন্তু কোনোভাবেই আমি ফিলার জন্য ভ্যাজিনা ম্যাচ করতে পারছিলাম না। এই 41টা মেয়েকে আমার ল্যাবে এনেছি শুধু পারফেক্ট ভ্যাজিনার জন্য। আর সেখানেই ঝামেলা। ফিলার জন্য যৌনাঙ্গ কোনোভাবেই হাড়ের সাথে মিলছিল না। গাড়ি নিয়ে বের হয়ে গেলাম, প্রয়োজনে আরো 40টা মেয়েকে আমার ল্যাবে আনব। তবুও আমার পারফেকশন চাই। কিপিং মানুষ স্বপ্নে কখনো মরতে পারে না, কারণ মানুষ জানে না মৃত্যুর যন্ত্রণার অনুভূতি ঠিক কেমন। স্বপ্নে হয়তো মৃত্যুর পর অবস্থা দেখতে পারা যায়, নয়তো মৃত্যুর আগের যন্ত্রণা কেমন হয় সেটা অনুভব করা যায়। অর্থাৎ মানুষের ব্রেইন এমন কোনো কিছুই ভাবতে পারে না যেটার সাদৃশ তার চোখ কোনো দিনও দেখেনি। তেমনি আর্টিস্টরা কখনোই এমন কোনো চেহারা আর্ট করতে পারে না যার চেহারার সাদৃশ তার চোখে কোনো দিনও পড়েনি। সে যে চেহারাটাই আর্ট করবে
তার কিছু অংশ হলেও কোনো একজন দেখা মানুষের সাথে মিলবে। কারণ চোখে না দেখা জিনিসের কল্পনা ব্রেইন করতে পারে না। হঠাৎ শহরে ক্রাইম ইনভেস্টিগেটরদের মধ্যে ভয়ঙ্কর উত্তেজনা তৈরি হয়েছে। একের পর এক মিসিং ফাইল। যারা মিসিং হচ্ছে সবাই বিত্তশালীদের মেয়ে বা নিজেই সেলিব্রিটি ছিলেন। তাই কেসগুলো একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়। বিভিন্ন থানায় মোট 51টি মিসিং ফাইল জমা পড়েছে গত 2 বছরে। একটা মিল সবগুলো কেসের মধ্যে মিসিং হওয়া মেয়েদের বয়স 18-23-এর মধ্যে, সবাই দেখতে অতিমাত্রায় সুন্দরী ছিলেন। আপাতত এতটুকুই তথ্য ছিল ডিটেকটিভ ওয়াটসনের কাছে। ওয়াটসন প্রমাণ খুঁজতে বের হয়ে গেল সাইকো কিলারকে ধরতে। ওয়াটসন ধারণা করছে হয়তো আরো খুন হবে। কিন্তু গত 1 মাস ধরে নতুন করে আর কোনো নতুন মিসিং ফাইল জমা হয়নি। তাহলে কিলার কোথায়? আরো 9টা মেয়ের খুন করলাম, 50টা মেয়ের শরীর পূর্ণ হলো, কিন্তু কারোর যৌনি পছন্দ হয়নি। টয় প্রোডাকশনে আমি অসংখ্য যৌনি বানিয়েছি। অবশ্যই আমার বানানো টয় গুলোর চেয়ে ফিল্লার সুন্দর হবে। ল্যাবে থাকা কোনো যৌনি মানানসই হচ্ছে না। গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। রাতে অন্ধকারের গতিতে ছুটছি, কোথায় যাচ্ছি জানি না। চোখ, ব্রেইন আমার অস্থিরতা বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। নিউ ইয়র্কের একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছি। হঠাৎ পার্পল রঙের পোশাকে এক মেয়েকে রাস্তায় একা একা হাঁটতে দেখলাম। পেছনে থেকে মাথায় দীর্ঘ ঘন চুল দেখেই বুঝেছিলাম, যতটুকু আন্দাজ করেছি, মেয়েটার বয়স 25-এর মধ্যেই হবে। গাড়ি থামিয়েই আমি মেয়েটার পেছনে পেছনে হাঁটছিলাম। মেয়েটার কানে হয়তো ইয়ারফোন ছিল। পেছনে থেকে মুখোশ দিয়ে মেয়েটার মুখ ঢেকে ফেললাম। চেহারা দেখার সময়টাও নেই, আজকের মধ্যেই আমার অমটা লাগবে। মেয়েটাকে তুলে নিলাম। ল্যাবে চলে এলাম। মুখোশ খুলিনি, শুধু নিচের পোশাক খুলে মেয়েটার যৌনি চেক করলাম। কেন জানি প্রচুর হাত কাঁপছিল, বারবার ছুরি পড়ে যাচ্ছিল। কোনোভাবেই যৌনিতে ছুরি ব্যবহার করতে পারছিলাম না। অথচ 50টা মেয়ের পর এই 51 নাম্বার মেয়েটার যৌনি আমার কাছে মানানসই মনে হয়েছে। ঠিক যেমনটা চেয়েছিলাম। অদ্ভুত এক নেশায় আমি যেন ডুবে আছি। মেয়েটার চেহারার দেখার আগ্রহটাও ছিল না। তরতাজা অঙ্গ কেটে নিয়ে মেয়েটার দেহটাকে ফ্রিজিং বক্সে রেখে দিলাম, যেখানে অন্য মেয়ের লাশগুলো রাখা আছে। এরপর একটু একটু করে তৈরি করলাম আমার বানানো সেরা পুতুল ফিলাকে। কোথাও কিছু কমতি নেই, চোখ, ঠোঁট, চুল প্রত্যেকেই নিজস্ব সুন্দরের একক রাজত্ব করছে ফিলার দেহ থেকে। অসম্ভব এই সুন্দর, পৃথিবীতে সৃষ্টি হওয়া অসম্ভব। ফিলা শুয়ে আছে, শরীরে পোশাক নেই, ফিলা আমার দিকেই তাকিয়ে আছে। ঠোঁটের লাল কোমলতা, চুমু দেয়ার আগেই জ্ঞান হারাবে সব পুরুষ। এমন উষ্ণ ঠোঁট কেউ দেখেনি। 2 বছরের চেষ্টার অবশেষ সাফল্য। আজ আমি ফিলার সাথে শারীরিক সম্পর্ক করব। আর ধৈর্য সইছে না, ড্রিঙ্কস করছি, আর তাকিয়ে ফিলাকে দেখছি, আমার চোখে মুখে উৎসবের হাসি। বিদ্যুৎ চমকানো সাদা রঙের মতো, সাদা সুতোর বিছানার ওপর ফিলা শুয়ে আছে, আমার দিকে তাকিয়ে। পুরো রুমেই সাদা রঙের আলো। শুধু আলোতেই চোখ ঝলসে যাবে এমন অবস্থা। আর এত আয়োজনের মাঝে বিছানায় দুধের মতো রসালো রঙের স্কিন নিয়ে ফিলা শুয়ে আছে। আমি ফিলার কাছে গেলাম। ফিলাকে দেখে মনে হচ্ছে ফিলা নিজেও তৃষ্ণার্ত। কাছে এলাম, ফিলাকে স্পর্শ করলাম। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো ফিলার অর্গাজম হচ্ছে। অস্বাভাবিক অর্গাজম। হেকি ফিলা তো জীবিত মানুষ না, ফিলার বডি সেদ্ধ করা মাংস দিয়ে বানানো। তাহলে অর্গাজম কিভাবে? আমার হাত ভিজে গিয়েছে। অর্গাজম প্রচণ্ড গরম, যেন উত্তপ্ত আগুনের লাভার এক অন্যরূপ। হেকি, ফিলার বডির তাপমাত্রাও কেন বাড়ছে? ফিলা ঘামছে, ফিলার শরীর থেকে ঘাম কিভাবে বের হচ্ছে? আমি তাজ্জব হয়ে যাচ্ছি। 2 বছরে 51টা খুন। একটু একটু করে ফিলাকে তৈরি করা। আর এখন এসব কি হচ্ছে? আমার কোনো হ্যালুসিনেশন হচ্ছে না তো? ফিলার চোখের দিকে আমি তাকিয়ে আছি। আমার সব উত্তেজনা নিমিষেই শেষ। আমি বারবার চেক করছিলাম কিভাবে সম্ভব, কিন্তু কোনো সমাধান পেলাম না। অনেক চেষ্টার পরেও আমি কিছুই করতে পারলাম না। হঠাৎ কেন যেন মনে হলো ফিলার চেহারা চেনা চেনা লাগছে, খেয়াল করে তাকালাম। আমার চুলগুলো চুয়ে চুয়ে কানের পাশ বেয়ে ঘাড়ের ওপর দিয়ে ঘাম বেয়ে পড়ছিল। ফিলার চেহারায় আমার ছোট বোন অনির অবয়ব ভেসে উঠেছে। আমি কেঁপে উঠি।
এটা কি করে সম্ভব? অর্ণির চেহারা ফিলার মুখে কিভাবে? আমি তাহলে ফিলার মুখে অর্ণির অবয়ব এঁকেছি। কিন্তু কিভাবে? এতটা অচেতন আমি কিভাবে ছিলাম? কোনোভাবেই মানতে পারছিলাম। অর্ণির কথা মনে পড়তেই বাড়ির কথা মনে পড়ল। ল্যাবে আসার পর থেকে গত 2 বছরে আমি পরিবারের সাথে যোগাযোগ করিনি খুব একটা। পরিবারে আমার মা, ছোট বোন, ওরা একাই থাকে। নিউ ইয়র্ক থেকে বেশ দূরে একটা শহরে ওরা থাকে। আমার এখান থেকে গাড়ি চালিয়ে যেতে প্রায় 9 ঘন্টার বেশি সময় লাগে। আমার বাসাটা বিশাল বড়, প্রায় 4000 স্কয়ার হবে। 14 তলা বিল্ডিংয়ের টপ ইউনিটে আমার ফ্ল্যাট। ল্যাব, 6টা বেডরুম, 2টা ড্রয়িং রুম সহ অনেক বড় ফ্ল্যাট। আর দেয়াল, সেটা কাচের। চাঁদের আলো, সকালের সূর্য, আর বাতাস সব মুক্ত। অনায়াসে 10 জন থাকতে পারবে। এত খোলা রুমেও আমার স্বস্তি লাগছিল না। অস্থিরতা বেড়েই চলছে। সারা রাত গাড়ি চালিয়ে মায়ের বাসায় এসেছি। পুরো বাসায় কেমন যেন একটা চাপা ভাব জন্মে গেছে। রুমে ঢুকলাম, মা বসে আছে, মায়ের চোখ মুখ অন্ধকার। আমি মায়ের কাছে যেতেই সে জানালো, আজ প্রায় 9 দিন হলো অর্ণি নিখোঁজ। অর্ণিকে শেষবার নিউ ইয়র্কের পাশের একটা রাস্তার সিসি ক্যামেরায় দেখা যায়। তোকে অনেকবার কল দিয়েছি, কিন্তু কলে পাইনি। আমি কি করব বুঝতে পারছি না। নিউ ইয়র্কের পাশে শুনে চমকে উঠলাম। মায়ের কথা শুনে আমার হার্টবিট বেড়ে গেল। চোখ লাল হয়ে যাচ্ছে, আবার ঘামতে শুরু করলাম। প্রচণ্ড মাথা ব্যথা করছে। কেন জানি অদ্ভুত ভয় কাজ করছে। মায়ের সাথে কথা না বাড়িয়ে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। ল্যাবে আসতেছি আবার। রাস্তা যেন শেষ হচ্ছে না। অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে বাসায় আসলাম। বুকের ধুক ধুক বেড়ে যাচ্ছে কেন জানি। সোজা ফ্রিজ বক্সের এখানে গেলাম, যেখানে লাশগুলো রেখে দিয়েছি। বক্স খুললাম, বরফের আবরণের জন্য লাশগুলোকে অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে। মুখোশে ঢেকে রাখার লাশটা দেখার অধীর আগ্রহ। অর্ধেক কাটা দেহের লাশটাকে টেবিলে রাখলাম। ভয়ে ভয়ে মুখোশ খুললাম। খুলতেই কেন জানি প্রচুর বমি ভান হচ্ছে। দাঁড়াতে পারছি না, হাত পা সব কাঁপছে। অর্ণির লাশ, মানে আমার ছোট বোনের লাশ। আমি আমার বোনকে সেদিন রাস্তা থেকে তুলে নিয়েছিলাম। অবচেতনতার ঘোরে মুখটা দেখার ইচ্ছাও হয়নি। নিজের হাতে আমার ছোট বোনের যৌনাঙ্গ ছুরি দিয়ে কেটেছি, সেই রক্ত আমার হাতে লেগেছে। আমার বোনের যৌনাঙ্গ আমার কাছে সবচেয়ে সুন্দর আর ফিট মনে হয়েছিল। ছি, ভাবতেই শ্বাস বন্ধ হয়ে আসছিল। আর অর্ণির অঙ্গটাই ফিলার শরীরে প্রতিস্থাপন করেছি। আর ভাবতে পারছি না। চোখ দিয়ে নিজের বোনের ফেলে রাখা দেহটাকে দেখতে পারছি না। চোখ জ্বলে যাচ্ছে। চিৎকার আসছে। আমার প্রেশার লো হয়ে যাওয়ায় ফ্লোরে পড়ে যাই। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে চোখ খুলি। ফিলা আমার সামনে বসে আছে, ফিলার যৌনাঙ্গ থেকে রক্ত পড়ছে। আমি চোখ ফিরিয়ে নিলাম। শারীরিক যন্ত্রণায় মানুষ মৃত্যুকে ভয় পায়, আর মানসিক যন্ত্রণায় মানুষ চিৎকার করে মৃত্যুকে ডাকতে থাকে। অর্ণির দেহে হাত দিতেই অর্ণি অনেকবার অবচেতনের সাথে নড়ে চড়ে উঠেছিল। আর আমি শক্ত করে ওর দুপা লক্ষ করে রেখেছিলাম, যাতে করে পার্টস কাটার সময় না নড়তে পারে। নড়লে হয়তো আবার সুন্দর শেপের ব্যাঘাত ঘটবে। আমার বোনের জ্বর আসলে, ও যদি ঘুমাতো, আমি পাশে বসে থাকতাম, যাতে জ্বরে না কাতরায়। ওর যাতে একা না লাগে। আর ওর অঙ্গগুলো আমি নিজের হাতে কেটেছি। সব বিবেক যেন এখন আমার মস্তিষ্কে বসবাস করতে চলে এসেছে। 2 বছরের বদ্ধ রুম ভয়ঙ্কর ফ্যাকাশে হয়ে উঠেছে, নাকে নতুন করে লাশের গন্ধ আসছে। সব অসহ্য লাগছে, ফিলার চেহারাটাও দেখে যেন ঘৃণা জমে উঠেছে। এক এক করে সবগুলো মেয়ের চেহারা চোখে ভাসছে। ব্রেইনে প্রচুর চাপ লাগছে। রাত প্রায় 12টা বাজে। রুম থেকে বের হয়ে এলাম। ফাঁকা রাস্তা, ল্যাম্পপোস্টের কমলা রঙের আলোয় নিশ্চুপ চারপাশ। হঠাৎ দূরে কেমন যেন আলো দেখা যাচ্ছে, রেড, গ্রিন, ইয়েলো, আরো অনেক রঙের আলো হবে হয়তো। আরেকটু কাছে যেতে মিউজিকের শব্দ শোনা যাচ্ছে। আগ্রহ নিয়ে যাচ্ছি। প্রচুর মানুষের ভিড়, স্টেজ শো হচ্ছে। ভিড় ঠেলে সামনে এগোলাম। হঠাৎ আমার চোখ বড় বড় হয়ে গেল, ভয় পেয়ে গেলাম। দায়িত্ব নাচ করছে। পুরো স্টেজ একাই নেচের দর্শক মাতাচ্ছে। সবাই হইহুল্লোড় করতে ব্যস্ত। দায়িত্ব নাচ করছে, অথচ আমার চোখে ভেসে উঠছে সেদিনের নৃশংসতা। আমি দায়িত্বকে দেখলাম। আরো জোরে দেখলাম,
কিন্তু এত শব্দের ভিড়ে দায়িত্ব শুনছে না। জোরে চিৎকার দিলাম, মুহূর্তেই সব ফাঁকা। না, এখানে কোনো স্টেজ নেই, মিউজিক নেই, দায়িত্ব নেই। তাড়াতাড়ি বাসায় ফিরে এলাম। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কতদিন না খেয়ে আছি মনে নেই। কিচেনে গিয়ে খাবার খুঁজতে লাগলাম, অদ্ভুতভাবে অবাক লাগলো। কেউ আমার জন্য মাংস রান্না করেছে, মাংস থেকে এখনো গরম ধোঁয়া বের হচ্ছে। শুধু মাংসই না, মাংসের সাথে বেশ কিছু অন্য খাবারও রান্না করা আছে। এত আইটেমের রান্না কে করলো? আমার বাসায় আবার কেউ ঢুকে পড়ল না তো? কিচেন থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দেখি ফিয়ানা বসে বসে পিয়ানো বাজাচ্ছে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল, ফিলা কিভাবে চলাফেরা করছে। আমি দৌড়ে ফ্ল্যাট থেকে বের হয়ে যেতে চাইলাম। অদ্ভুতভাবে বাসার মেইন দরজা লকড ছিল। কোনো চেষ্টা করেই দরজা খুলছিল না। তারপর ক্লান্ত হয়ে সেখানেই বসেছিলাম। আরও দুদিন চলে যায়, আমি ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি। উপায় না পেয়ে আবার কিচেনে যাই। ফিলা প্রতিদিন রান্না করছে, ওর রান্নার ঘ্রাণে পুরো বাসা তালমাতাল। ফিলা আস্তে আস্তে হেঁটে কোথাও যাচ্ছে, আমি ফিলাকে অনুসরণ করছি। ফিলার হাতে ছুরি। হে কি! ফিলা ফ্রিজিং বক্সের কাছে এসেছে, রেখে দেয়া লাশগুলো থেকে ফিলা অনেক ধীরে ধীরে কিছু মাংস কেটে নিল। তারপর আবার কিচেনে। ফিলা মাংসগুলোকে সুন্দরভাবে আগুনে পুড়িয়ে রান্না করলো। টেবিলে খাবার সাজিয়ে রেখে দিল। মানে ফিলা মানুষের মাংস রান্না করছে। উপায় না পেয়ে, আর সহ্য হচ্ছিল না, অবশেষে আমিও কিছু মাংস খেলাম। রাতে ঘুমে চোখ লেগে এসেছিল, তখনই হঠাৎ শুরু হয় চিৎকার। ফিলার গলার থেকে চিৎকার আসছে। না, ফিলা একা চিৎকার করছে না। প্রত্যেকের গলার সুর আলাদা। ৫১ জন একসাথে কান্না করতে কতটা ভয়ঙ্কর লাগে আমি বুঝাতে পারবো না। কান্নার সুর অনেক ভয়ঙ্কর। এক পর্যায়ে আমার চোখ, কান ফেটে রক্ত বের হচ্ছে। কেউ থামছে না। মনে হচ্ছে যখন ওদের শরীরের বিভিন্ন অঙ্গগুলো যখন কাটতাম, তখন সজাগ থাকলে যন্ত্রণায় যেভাবে চিৎকার করত, সেই একইভাবে এখন চিৎকার করছে। আমি সহ্য করতে পারছি না, এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। অনর্গল রক্ত পড়ছে আমার কান ফেটে। আমি চিৎকার করছি, কিন্তু ওদের চিৎকারের কাছে আমার চিৎকার শোনার কেউ নেই। সবার গলার চিৎকার আমি আলাদা করে শুনতে পাচ্ছি। হঠাৎ সবকিছু চুপচাপ হয়ে গেল, ফিলা সেখানে পড়ে আছে। এরপর প্রতিদিনই সকালে ফিলা গোসল করে, ভেজা চুল রোদে শুকায়। শাড়ি পরে প্রচণ্ড সাজুগুজু করে। বিভিন্ন ধরনের খাবার রান্না করে। আবার একা একা বসে জানালা দিয়ে আকাশে তাকিয়ে থাকে, প্রচণ্ড চুপচাপ হয়ে বসে থাকে। কখনো আবার গলা ফাটিয়ে গান করে। কানে ইয়ারফোন লাগিয়ে রেডিও শুনতে থাকে, হঠাৎ করে নাচতে থাকে। আমি রুমের এক কোণায় অবচেতনের মতো পড়ে আছি। আমি আর নিতে পারছি না। এই অত্যাচারের থেকে মৃত্যু অনেক ভালো, আত্মহত্যা করব সিদ্ধান্ত নিলাম। তখনই কেউ একজন আমার বাসার দরজায় কড়া নাড়ল। ক্রাইম ইনভেস্টিগেটর ওয়াটসন, শেইফ অ্যালিসের বাসায় এসেছে। শেইফ অ্যালিস মিসিং আজ প্রায় ৩ মাস হলো। আর এরপর থেকেই প্রশাসনের ওপর বাড়তি চাপ, নিখোঁজ হওয়া কেসগুলো নিয়ে। শেইফ অ্যালিস দেশের সেরা রাঁধুনি। পলিটিক্যাল পারসন, খেলোয়াড়, অভিনেতা, ব্যবসায়ী সহ বড় পেশাদার ব্যক্তিরা সবাই তার সাথে সুপরিচিত। অ্যালিস সবারই প্রিয়, তার শত্রু আছে ভাবাই যায় না। বয়স বড় জোর ২৫ হবে। কিন্তু চেহারায় যেন ১৭ বছরের লাবণ্য। একজন শেফের এত সুন্দর চেহারার রহস্য সবার অজানা। এলিসকে শেষবারের মতো তার বাসায় ঢুকতে দেখা যায়, আর বের হতে দেখা যায়নি। নিখোঁজ হওয়ার রাতে তার বাসায় রান্না হয়েছিল। টেবিলে খাবার সাজানো ছিল। প্রাথমিক তদন্তের সূত্রে জানা যায় সেদিন অ্যালিস একা ছিল না, কারণ টেবিলে ২টো প্লেটে খাবার ছিল এবং ২টো গ্লাসে ড্রিঙ্কস ছিল। এলিসের সাথে আরও একজন ছিলই। এলিসের নিখোঁজ হবার পেছনে দ্বিতীয় ব্যক্তির হাত আছে বলে নিশ্চিত ধরা হচ্ছে। কিন্তু কে হতে পারে সেই ব্যক্তি? অ্যালিস প্রায় নিজের বাসায় এমন ডিনারের আয়োজন করতেন। তাই নির্দিষ্ট কাউকে সন্দেহ করা কঠিন। তাই তদন্তের জন্য ওয়াটসন আবার এসেছে। পুরো বাড়ি ওয়াটসন তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে। হঠাৎ ওয়াটসন থম খেয়ে গেল, অবিশ্বাস্য তথ্য উঠে আসলো। বাথরুমের কমোডের রান্না করা মাংসের উচ্ছিষ্ট পাওয়া গেছে। ল্যাবে পরীক্ষা করার পর সবাই কেঁপে ওঠে। সেটা মানুষের রান্না করা মাংস ছিল।
তার মানে সেদিন রাতে অ্যালিসের বাসায় মানুষের মাংস রান্না হয়েছিল। সেই অ্যালিস মানুষের মাংস রান্না করে খেতেন তাহলে নিখোঁজ হওয়ার রাতে অ্যালিসের সাথে দ্বিতীয় ব্যক্তিও কি তাহলে মানুষের মাংস খেতেন? প্রশ্নের ধাঁধা চেপে ধরছিল ওয়াটসনকে। অ্যালিস কি বেঁচে আছে, নাকি সেদিন রাতে অ্যালিসের সাথে দ্বিতীয় ব্যক্তি অ্যালিসকেই রান্না করে খেয়ে নিয়েছে? নাকি অ্যালিস তার সাথে থাকা দ্বিতীয় ব্যক্তির মাংস রান্না করে নিজেই খেয়েছে আর তারপর গা ঢাকা দিয়েছেন? নাকি বাকি 50 মেয়ের নিখোঁজ হবার সাথে অ্যালিসের নিখোঁজ হবার সংযোগ রয়েছে? এরপর অ্যালিসের তথ্য তদন্ত করতে গিয়ে পুরো ইনভেস্টিগেট টিম আরও বড় হোঁচট খায়। শহরের আরও বিভিন্ন বয়সের নিখোঁজ হওয়া মানুষগুলোর ফাইল সামনে নিয়ে আসা হলে সাধারণ ধারণায় আন্দাজ করা হয় বিভিন্ন বয়সের কিছু মানুষ নিখোঁজ হওয়ার পেছনে সেই অ্যালিসের হাত থাকতে পারে। তাহলে অ্যালিস নিখোঁজ হবার পেছনে কে? এই মানসিক অত্যাচারের থেকে মৃত্যু অনেক ভালো, আত্মহত্যা করব সিদ্ধান্ত নিলাম। তখনই কেউ একজন আমার বাসার দরজায় কড়া নাড়ল। এত রাতে আবার কে আসলো? আমি দরজার সামনে যেতেই দরজা নিজে থেকে খুলে গেল। একটা মেয়ে নিচু হয়ে তার শাড়ির কুচি ঠিক করছিল। মেয়েটা আমাকে দেখেই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ওহ, আপনি? দেখুন, আমি শাড়ির কুচিগুলো ঠিক করতে পারছি না, সেই পার্ক থেকে কষ্ট করে আপনার কাছে হেঁটে এলাম। কথাগুলো শুনে আমি ঘামছি। আমার রুমের ওই কোনায় লাশের বক্সে মেয়েটার লাশ ফ্যাকাশে হয়ে পড়ে আছে। আমি তো মেয়েটাকে পার্ক থেকে তুলে নিয়েছিলাম। যতটুকু দেহ বক্সে পড়ে আছে তার অনেকটুকু মাংস আবার ক্ষুধার টানে আমি এতদিনে খেয়েও নিয়েছি। আর এখন মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে তার কুচি ঠিক করে দিতে বলছে। মেয়েটা কিছু না বলেই আমার বাসায় ঢুকে পড়ল। হে কি, আপনি আত্মহত্যা কেন করতে চাচ্ছিলেন? আপনি তো মরলে হবে না। একটু পর মেয়েটা নিজেই আমার ল্যাবের বেডে গিয়ে শুয়ে পড়ল আর হাতে একটা ছুরি নিয়ে মেয়েটা তার নিজের পেটের মাংস থেকে চামড়া ছিলতে লাগলো। অদ্ভুত ভয়ঙ্কর ভাবে মেয়েটা নিজের চামড়া খসাতে লাগলো আর প্রচণ্ড চিৎকার করছে। হঠাৎ আমার মায়া হতে লাগলো। আমি বর্বরতা আর দেখতে পারছিলাম না, নিজেকে পাপী মনে হচ্ছে, কারণ এভাবেই আমি মেয়েটার চামড়া শরীর থেকে খসিয়ে নিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম মেইন দরজা খোলা, আর কিছু না ভেবেই রুম থেকে বের হয়ে চলে এলাম। বাসা থেকে বের হয়ে সোজা যেদিকে চোখ যায় হাঁটছি, কোনো থামাথামি নেই। হঠাৎ রাস্তার বিল বোর্ডে বড় পর্দায় নিউজ দেখলাম। আমেরিকা, চীন, কোরিয়া সহ ভারত উপমহাদেশের বেশ কিছু টয় শপে সেক্স টয় গুলোর যৌনাঙ্গতে হিউম্যান যৌনাঙ্গের কোষ ব্যবহার করার প্রমাণ মিলেছে। অর্থাৎ টয়গুলোতে মানুষের অরিজিনাল যৌনাঙ্গ কেমিক্যালের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে। এমন নিউজ দেখে আমার মাথা পুরো অগোছালো হয়ে গেল। এবার কি তাহলে সব ফাঁস হয়ে যাবে? পুলিশ কি তাহলে আমাকে খুঁজছে? হ্যাঁ, ওয়াটসন আসামিকে খুঁজছে। শহরের আরও বিভিন্ন বয়সের নিখোঁজ হওয়া মানুষগুলোর ফাইল সামনে নিয়ে আসা হলে সাধারণ ধারণায় আন্দাজ করা হয় বিভিন্ন বয়সের কিছু মানুষ নিখোঁজ হওয়ার পেছনে সেই অ্যালিসের হাত থাকতে পারে। তাহলে অ্যালিস নিখোঁজ হবার পেছনে কে? ওয়াটসন কোনো সূত্রই খুঁজে পাচ্ছে না। হঠাৎ মাথায় যুক্তি চেপে বসল। যেহেতু অ্যালিসের সাথে যে ব্যক্তি ছিল সে নিজেও মানুষের মাংস খেত, তার মানে অবশ্যই তিনি অ্যালিসের প্রচুর ঘনিষ্ঠ ব্যক্তি হবে। অ্যালিসের পরিবারে তেমন কেউ ছিল না। ওয়াটসন দেশের সেরা কিছু ব্যক্তিদের লিস্ট করলে কেউ ব্যবসায়ী, কেউ সায়েন্টিস্ট, কেউ অ্যাক্টর। কাকে সন্দেহ করবে বুঝে উঠতে পারছিল না। লিস্টের সবাইকে পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। আর এই লিস্টে আমেরিকান বিখ্যাত টয় রিসার্চিস্ট ড. সেহজানের নামও আছে, যিনি সেক্স টয় তৈরি করেন, যার টয় সারা পৃথিবীতে বিখ্যাত। সুন্দর মেয়েদেরকেও তার টয় গুলোর সামনে অসুন্দর মনে হয়। এমনটা ভাবতেই ওয়াটসনের টনক নড়ে উঠল। সুন্দরী মেয়ের কথার সাথে সুন্দরী টয়ের যেন কোথাও একটা মিল আছে। কিন্তু 51টা মেয়ের নিখোঁজ তালিকায় তো ড. সেহজান এর বোন অনির নামও আছে। ওয়াটসন বুঝতে পারছিলেন না এই মেয়েগুলো নিখোঁজ হবার পেছনে কি আদৌ শুধু একজনেরই হাত রয়েছে, নাকি কেসগুলো আলাদা আলাদা। কিন্তু এই 51টা মেয়ের লাশ আদৌ পাওয়া যায়নি। যদি প্রতিশোধ বা রেপ কেসের জন্য মেয়েগুলো মিসিং হতো তাহলে তো লাশ পাওয়া যেত, কিডন্যাপিং হলে তো টাকা দাবির চাহিদাও থাকত। কিন্তু কোনো কিছুই নয়, সব যেন উধাও, স্বর্গে চলে গেছে, তাই কোনো প্রমাণ নেই। সূত্র খুঁজে না পেয়ে ওয়াটসনের প্রচণ্ড রাগ হচ্ছিল। ওয়াটসন বসে বসে নিখোঁজ হওয়া মেয়েগুলোর শেষ অবস্থান চেক করছিল।
শাহজাহানের বোনের শেষ অবস্থা চেক করতে গিয়ে ওয়াটসন চমকে গেলেন। যে রাতে শাহজাহানের বোন অর্নি পার্কের পাশ থেকে নিখোঁজ হয়েছিল, লোকালয় হওয়ায় নিকটস্থ এক সিসি ক্যামেরায় অর্নিকে দেখা যায়। তার কিছুক্ষণ পর একই সিসি ক্যামেরাতেও শাহজাহানের গাড়ি চলতে দেখা যায়। তার মানে কি শাহজাহানের সাথে তার বোন অর্নির দেখা হয়েছিল সেদিন রাতে? ভাবতে ভাবতে হঠাৎ কল বেজে উঠল স্যার। ড শাহজাহানের অফিসের ল্যাবে সার্চ করে মেয়ে মানুষের চামড়ার অংশ বিশেষ পাওয়া গিয়েছে। শুনেই ওয়াটসন দাঁড়িয়ে গেল, যেন সব মিলে যাচ্ছে। লাইটারের তাপে স্মোকের ধোয়ার তামাশা শুরু। কোমরে গুজে রাখা রিভলভার আর ঠোঁটে সিগারেট। সিগারেট টানতে টানতে ওয়াটসন সোজা শাহজাহানের বাসায় চলে এলেন। বাহিরে বিলবোর্ডে এমন নিউজ দেখার পর আমি দৌড়ে বাসায় ঢুকলাম। সব ধরা পড়ে গেছে হয়তো। এবার বদলাতে হবে আমাকে। রুমে ঢুকতেই আমি অবাক হয়ে যাই। আমার দিকে রিভলভার তাক করে ক্রাইম ইনভেস্টিগেটর ওয়াটসন আমার রুমে বসে আছে। পালিয়ে যাওয়ার সুযোগ নেই। আমি স্যারেন্ডার করে ভেতরে আসলাম। ওয়াটসন আমাকে চেয়ার দিল বসতে। আমি ওয়াটসনের মুখোমুখি বসলাম। শেষ। সবকিছু শেষ, আর কোনো রাস্তা নেই বেঁচে যাওয়ার। ওয়াটসন আমার দিকে তাকিয়ে এত সহজেই হার মেনে গেলেন। জানেন তো, ভুল কিছু যেখানে শুরু হয় সেখানে থেকেই শুরু হয় ক্রাইম। আমি শুধু চুপচাপ তাকিয়ে আছি। বলুন, কেন এতগুলো খুন করলেন? আমি বসা থেকে উঠে ওয়াটসনের হাত ধরলাম, আকুতি করে বলতে লাগলাম, আমাকে বাঁচান, আমি এখান থেকে বের করুন, আমি এখানে থাকলে নিশ্চিত মারা যাব। ওয়াটসন আমার আচরণ দেখে অবাক হয়ে গেল। এরপর ওয়াটসনকে আমি সব বলতে লাগলাম। ফিলাকে তৈরি করার ইচ্ছে, তারপর একের পর এক মেয়েকে তুলে আনা, তাদের মাংস দিয়ে ফিলাকে বানানো, সব বললাম। ফিলার সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়ে ফিলার অদ্ভুত আচরণ। এরপর থেকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। ফিলার প্রতিদিন রাতে চিৎকার, নাচ, রান্না করা, সব খুলে বলি। ওয়াটসনকে বারবার অনুরোধ করলাম আমাকে ফিলার হাত থেকে বাঁচাতে, আমাকে প্রচুর মানসিক যন্ত্রণা দিচ্ছে। ফিলা যে জীবিত হয়ে গেছে, এটা ওয়াটসনকে বোঝানোর চেষ্টা করছিলাম। সবকিছু শুনে ওয়াটসন হাসতে লাগলো। ড শাহজাহান, এবার বলুন, আপনি আপনার বোনকে কেন মারলেন? ওয়াটসনের থেকে এমন প্রশ্ন আমাকে বিচলিত করল। আমি অর্নিকে মারিনি, কাকতালীয়ভাবে যাকে তুলে নিয়েছি, পরে দেখি সেটা অর্নি ছিল। ধমক দিয়ে আমার কথা থামিয়ে দিয়ে ওয়াটসন বলল, আপনি সেদিন 1 ঘন্টার বেশি অর্নিকে ফলো করেছিলেন, এরপর নিরাপদ জায়গা থেকে অর্নিকে তুলে নিয়েছেন। সিসি ক্যামেরার রিপোর্ট তাই বলছে। সত্যিটা বলুন। আমি আর উপায় না দেখে বলতে শুরু করলাম, অর্নি দেখতে সুন্দর ছিল। যেটা আমি খুঁজছিলাম সেটা অর্নির কাছে ছিল, বারবার মনে হতো। তাই নিজের চাহিদার আক্রোশের কাছে সবকিছু হেরে গিয়েছিল। ওর মুখ আমি ঢেকে রেখেছিলাম, কারণ ও আমার বোন, হয়তো মায়া চলে আসতে পারে, তাই মুখ ডেকেই ওর শরীর কেটেছিলাম। শুরু থেকে আপনাকে যা শুনিয়ে সবটুকু সত্যি হলেও শুধু অর্নির টুকু অসত্য বলেছি। অর্নিকে নিজের ইচ্ছেতেই মেরেছি। ওয়াটসন হাসতে হাসতে বলল, শাহজাহান, আপনি তো আরো অসংখ্য মিথ্যে বলেছেন। ফিলাকে ভৌতিক পুতুল সাজিয়েছেন কেন? ফিলার অর্গাজম, ফিলার চিৎকার, দায়িত্ব এর নাচ দেখেছেন রাস্তায়, সব মিথ্যে। ভাবছেন এসব উদ্ভট গল্প বললেই আমি আপনাকে মানসিক ভারসাম্যহীন রোগী ধরে নিয়ে জেলে না পাঠিয়ে হসপিটালে পাঠাবো? বাহ, আপনার বুদ্ধির তারিফ করতে হয় ড শাহজাহান। নিজেকে পাগল বানানোর অভিনয় করবেন না। একটুকুও শাস্তি আপনার কম হবে না। ওয়াটসন, বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। ফিলা মৃত নয়, ও জীবিত। শাহজাহান, আগেই বলেছিলাম, মানুষ সত্য লুকাতে পারলেও ভুল লুকাতে পারে না। আপনি আমাকে গল্প শোনালেন, ফিলা আপনাকে প্রতিদিন মানুষের মাংস রান্না করে খাওয়াতো, আপনি বাধ্য হয়ে জোর করে ক্ষুধার তাড়নায় খেতেন। আপনি লাশের অঙ্গগুলো কাটার পর আপনি লাশগুলো ফেলে দিলেন না কেন? আমি একটু জড়সড় হয়ে বললাম, লাশগুলো ফেলে দিলে হয়তো সূত্র ধরে আমার কাছে চলে আসতে পারতেন, তাই। না, ড শাহজাহান, আপনি আবারও মিথ্যে বলছেন। আপনি অনেক আগে থেকেই মানুষের মাংস রান্না করে খেতেন, এটা আপনার শখের খাবার ছিল। অতএব ফিলা কখনোই আপনাকে জোর করে মানুষের মাংস খাওয়ায়নি। আপনি ফেঁসে গেছে অনেক আগেই, হা হা হা। তা, শাহজাহান সাহেব, সেই ফ্যালিসকে আপনি চিনেন তো? কি?
কথা বলছেন না কেন? বলুন। এরপর ওয়াটসন আস্তে আস্তে রেখে দেয়া ফ্রিজের কাছে গেলেন। কতগুলো লাশ। দেশের সেরা সুন্দরীদের লাশ। এক কোনায় সেই ফেলিসের লাশ। ওয়াটসন দেখে হেসে দিলেন। এরপর সেখানে থেকে কিচেনের দিকে গেলেন। কিচেনে পিচ পিচ করে সুন্দরী মেয়েদের লোভ লাগানো অংশগুলোর মাংস কেটে রাখাই আছে। উত্তেজনায় স্তব্ধ চারপাশ। ওয়াটসন গ্যাসের স্টোভ জ্বালালেন। তেলের উত্তাপে কড়াই গরম হচ্ছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি। ওয়াটসন কি করতে চাচ্ছে বুঝতে পারছি না। ছ্যাঁতো করে উঠল কড়াইয়ের তেল। ওয়াটসন তেলে মাংস ছেড়েছে। থোকথোক করা কোমল নরম গোলাপি রঙের মাংসের কয়েক পিচ ভেজে একটা প্লেটে রাখলেন। আমার গলা শুকিয়ে যাচ্ছে। এরপর ওয়াটসন মানুষের ভাজা মাংসের টুকরোগুলো ছুরি দিয়ে কেটে কেটে নিজের মুখে তুলে নিয়ে চোখ বুজে চিবুতে লাগলেন। অমৃতের মতো চিবিয়ে চিবিয়ে মাংসের রসগুলোর স্বাদ নিচ্ছিলেন। ওয়াটসন আমার দিকে তাকিয়ে আছে আর মাংসগুলো খাচ্ছে। খেতে খেতে দি হিউন টিভিতে খবর দেখছিলেন। তার কানে ফোন। হ্যালো স্যার, আমেরিকায় ড সেহজান এর ল্যাব সিলগালা করা হয়েছে। দি হিউনের মুখ থেকে খাবার পড়ে গেছে, সেও খাচ্ছে। ঘামবেই বা না কেন? $1 বিলিয়ন বিজনেস টয়গুলোতে। স্পেশাল টয়গুলোর দাম প্রায় $1 থেকে $3 মিলিয়ন। এই টয়গুলো সাধারণ মানুষ পায় না। অনেক বেশি বিত্তশালী লোকগুলোর শৌখিনতায় ব্যবহার হয়। টয়গুলোর ব্রেস্ট, যোনি, ঠোঁট সবকিছু অরিজিনাল, অর্থাৎ মেয়েদের প্রকৃত অঙ্গগুলোই পুতুলগুলোতে ব্যবহার হয়। সেগুলোই বিভিন্ন দেশে পাঠানো হয়। প্রতি বছরই 17 থেকে 30 বছরের বয়সী অনেক মেয়েই নিখোঁজ হয় চীন, কোরিয়া, ভারত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যাদের পরে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। প্রশাসন বা পরিবার আর জানতেই পারে না কি হয়েছিল তাদের সাথে। নিখোঁজ এই মানুষগুলোর যেন আকাশ ছোঁয়া মূল্য। কিডনি, চোখ, মস্তক, যকৃৎ সহ সবকিছু ব্যবহার করে হাসপাতালগুলোতে চলছে ভয়াবহ বাণিজ্য। অন্যদিকে স্তনজনিগুলো কেমিক্যালের মাধ্যমে ব্যবহার করা হচ্ছে পুতুলগুলোতে। সেদ্ধ করা মাংসের রস দিয়ে হয়তো বানানো হচ্ছে মহামূল্যবান সুগন্ধি বা পারফিউম। সবকিছু নির্দিষ্ট সিন্ডিকেট থেকেই চলছে। এই সিন্ডিকেটকে কোনো দেশ বা শাসকের ধরা ছোঁয়ার সাধ্যে নেই। ওয়াটসন জন্মসূত্রে আমেরিকান হলেও চাকুরির সুবাদে দীর্ঘদিন কোরিয়ায় কাটিয়েছিলেন। পরিবার বলতে কেউ নেই। ক্রাইম বিভাগে কাজ করায় পরিবার বানানোর সুযোগটাও আসেনি, কারণ মৃত্যু সব সময় ওয়াটসনের বন্ধু। কিন্তু শারীরিক চাহিদা, সেটা চলবে কিভাবে? একদিন নিজের রুমে কল গার্ল নিয়ে আসে ওয়াটসন, আর তারপর মেয়েটা কোনোভাবে রুমেই মারা যায়। ওয়াটসন ভয় পেয়ে যায়। সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সেইফ অ্যালিসকে ওয়াটসন নিজের বাসায় ডাকে। সেইফ অ্যালিস তখন কোরিয়াতেই ছিল কোনো রেস্টুরেন্টের কাছে। এরপর অ্যালিস এসে দেখে মেয়েটা মরে পড়ে আছে। অ্যালিস ওয়াটসনের গায়ে হাত রেখে বলল, তুমি বাহিরে ঘুরে আসো, আমি দেখছি। ওয়াটসন অবাক হয়ে গেল, এই লাশকে তুমি কি করবে? কিভাবে লাশটা গায়েব করবে? না তা করে আমাকে বাইরে যেতে বলছো? অ্যালিস ওয়াটসনকে জোর করেই পাঠালো। কিছু ঘন্টা পর এসে দেখে লাশটা নেই। খাবারের টেবিলে খাবার রান্না করে রাখা, মাংস ভেজে রাখা আছে, দেখিতে লোভনীয়। ওয়াটসন মুখে দিল, যেন পুরো শরীর শিউরে উঠল। এত স্বাদ, যেন মুখেই আলাদা একটা নেশা তৈরি করে দিয়েছে। নেশা নেশা লাগছে। লাশের কথা জিজ্ঞেস করতেই অ্যালিস ওয়াটসনকে ফ্রিজের কাছে নিয়ে ফ্রিজ খুলে দেখালো, অনেক সুন্দর করে কিছু বিফের মাংস কেটে রেখে দেয়া। অ্যালিস ওয়াটসনের দিকে তাকিয়ে বলল, এটা মেয়েটার লাশ, তুমি বিফ না, সেই মেয়েটার মাংস খেয়েছ। সেই যে মাংস খাওয়ার নেশা হলো, আজও কাটেনি। কোরিয়ায় কোনো এক সন্ধ্যায় পার্টিতে দি হিউন ওয়াটসনকে একটা পুতুল গিফট করে। ওয়াটসন খুশি হয়ে যায়, যাক রাতে ঘুমানোর সময় অন্তত কাউকে ধরে ঘুমানো যাবে। পুতুলটা দেখে ওয়াটসন সাময়িক ঘাবড়ে যায়। এত সুন্দর আর বাস্তব পুতুল বানানো কিভাবে সম্ভব? এরপর প্রায় 2 থেকে 3 মাস কেটে যায়। একদিন ওয়াটসন খেয়াল করল পুতুলের যোনি ঘামছে, কেমন যেন পচন ধরার মতো অবস্থা। ওয়াটসনের সন্দেহ হলো, আর সন্দেহই ঠিক, পুতুলের যোনি মানুষের মাংস দিয়ে তৈরি। সেই সূত্র ধরে ধরেই ওয়াটসন আমেরিকায় আসে আর এখন ড সেহজান এর সামনে বসে আছে। হঠাৎ ওয়াটসন এর ফোনে কল বেজে উঠল। কল দেখেই ওয়াটসনের হাত কাঁপছে। ওয়াটসন এর সাধ্য নেই কলটা রিসিভ করে কথা বলার। যিনি কল দিয়েছেন, বলা যায় কোরিয়ায় তার ভয়ে পিঁপড়ের ও সাহস হয় না চিনির কণা চুরি করতে।
ভিডিও কলে কোরিয়া থেকে দেইহিউন ওয়াটসন তার ফোন সেহজানের দিকে মুখ করে ধরলেন। সেহজান ফোনের দিকে তাকিয়ে আছে, চুপচাপ, কোনো কথা নেই। ফোনের ওপার থেকে দেইহিউন নিজেও কোনো কথা বলছে না, তারা যেন চোখে চোখ রেখে হেঁকে অন্যকে দেখছে। দেইহিউন কি তাহলে প্রতিশোধ নেয়ার জন্যই ওয়াটসনকে পাঠিয়েছিল, নাকি ঘটনা অন্য কিছু? হঠাৎ দেইহিউন ঠোঁটের এক কোণে হাসি সাজিয়ে নিয়ে হা 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 করে উচ্চ হাসিতে ফেটে পড়লে। ড সেহজান আরো জোরে হাসতে লাগলেন। ড সেহজানের চোখে, মুখে, কণ্ঠে হাসির উত্তাপ লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগল। ভিডিও কল থেকে দেইহিউন গম্ভীর ভয়ঙ্কর গলায়, যেন জিতে গেছে, জয়ের উচ্ছ্বাস, যেন সব শত্রুর বিপক্ষের সাথে কয়েক শত বছরের লড়াইয়ে জিতে যাওয়ার রাগান্বিত হাসি। ড সেহজান এর দিকে তাকিয়ে উৎকণ্ঠার গলায় বলল, হ্যালো শির, এমআর ওয়াহেল মোয়ান্টি, দি সাইকোলজিস্ট। ইউ আর সেফ নাও। উই প্রোটেক্ট ইউ এভার ইন এভরিহোয়ার। কোরিয়া ইজ ওয়েটিং, দ্যাট উইল বি ইউর নিউ ইরা। ওয়াটসনের মুখ থেকে মাংসের থেতলানো অংশগুলো অজান্তেই পড়ে গেছে। ওয়াটসন ঠিক কার সামনে দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না। কেমিস্ট সেহজান নাকি সাইকোলজিস্ট ওয়াহেল মোয়ান্টি? ফোনটার ডিসপ্লেতে ক্লিক করে হেমার ওয়াহেল মোয়ান্টি কলটা কেটে দিলেন। চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে স্বস্তির শ্বাস নিলাম। আমি সেহজান না, সাইকোলজিস্ট ওয়াহেল মোয়ান্টি। পকেট থেকে সিগারেট বের করে মুখে নিলাম। স্মোকের প্রথম টানে আমার জয়ের উল্লাস। ওয়াটসনের রেখে দেয়া প্লেট থেকে এক টুকরো মাংস মুখে নিয়ে খেলাম। ওয়াটসন, ভালো রান্নাও করতেও পারো দেখছি। জি স্যার, একা থাকি তো, পরিবার নেই, তাই স্যার রান্না নিজেই করি। ওয়াটসন, টিভিটা অন করো, নিউজ দেখাও। ওয়াটসন টিভি অন করলেন। ড সেহজান নামের একজন কেমিস্টকে গ্রেফতার করেছে ক্রাইম ইনভেস্টিগেটর টিম। এরপর ওয়াটসন আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলতে লাগলো, স্যার, কোরিয়া থেকে দেইহিউন আপনার পুতুল বানানোর বিষয়টি আগে থেকে জানতে পেরেছিল। আপনার এমন কর্মকাণ্ডে দেইহিউন অবাক হয়েছিলেন। নিখোঁজ মামলায় যেন আপনি সুরক্ষিত থাকেন, তাই আমাকে কোরিয়া থেকে এখানে কৌশলে পাঠানো হয়েছে। ক্ষমতাবলেই আপনার কেসগুলো আমি হ্যান্ডেল করছি, কারণ মিডিয়া সহ দেশের অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং পলিটিশিয়ানদের মেয়েরা আপনার পুতুলের অংশ হয়েছে। আর এখানেই যত সমস্যা শুরু হয়েছে। কেউ বসে নেই প্রশাসনের ওপর, গভর্নমেন্ট ওপর অতিরিক্ত প্রেসারে আপনি পর্যন্ত পৌঁছে যাওয়া কঠিন কিছু না। ওয়াটসন পুরো কেসটি সেহজানের ওপর তদন্ত চালিয়েছে। আর সেহজান হিসেবে ওয়াটসন আমাকেই জানত, আমি এই নামে পরিচিতিও ছিলাম, কিন্তু তার টিম ল্যাব থেকে অন্য একজন সেহজানকে গ্রেফতার করায় ওয়াটসন অবাক হয়ে যায়। ওয়াটসন জানেই না আমি আমার নিরাপত্তার জন্য অনেক আগেই পরিচয় নিয়ে গেম খেলে আসছি। কোম্পানির ল্যাবে সেহজান হিসেবে আমার মুখ পরিচিত থাকলেও কাগজ কলমে ল্যাবের মালিকানায় অন্য চেহারার সেহজান ছিলেন। টয় বানানো কেসে এবং 51 মেয়ের মিসিং হওয়ার কেসে সেহজান ফেসে যায়। প্রমাণ সব তার দিকেই। আমি তো মুখোশের আড়ালের একজন সাধারণ ব্যক্তি মাত্র। হা হা হা। মূলত টয় বানানোর কেসে ল্যাব থেকে সেহজানকে গ্রেফতার করা হয়, সেই সাথে 51 মেয়ের নিখোঁজ হবার কেসটাকে জুড়ে দেয়া হয়, যাতে এই কেসের সমাধান হয়ে গেছে এটাই সবাইকে বোঝানো হয়। থ্রিলার তৈরি হওয়ার গল্প থাকুক সবার আড়ালে। টয় কোম্পানির ল্যাব সেহজানের নামেই চলত, তাই টয়গুলোতে মানুষের মাংস ব্যবহারের অভিযোগে সেহজানকেই গ্রেফতার করা হয়েছে। সেহজান আমারই লোক। সেহজান আমার বানানো ফিলের কথা জানেই না। অর্নি আমার বোন নয়, অর্নি সেহজানের বোন। সেদিন আমি সেহজানের গাড়ি নিয়ে অর্নিকে পার্ক থেকে তুলে নেই, আর সিসি ক্যামেরায় ইচ্ছে করেই ধরা দেই, যাতে 51 খুনের রহস্য ওয়াটসন তার টিমকে খোল খাইয়ে দ্রুত সমাধান করা উপায় হিসেবে দেখাতে পারে। সবাই আমাকে সেহজান হিসেবেই চিনে। একই পরিচয়ে আমরা দুজন। এতদিন আসলে সেহজানের চেহারা কেউ চিনত না, আমাকেই সবাই চিনত। যেন ভৌতিক ঘটনার মতো চেহারা বদলে গেছে। সবাই অবাক হলেও প্রমাণহীন কথার ভিত্তি নেই। পুরো প্রশাসন জানত সেহজান নামে যে কেমিস্ট গ্রেফতার হয়েছে সে আসল আসামি নয়। কিন্তু প্রমাণ নেই, আর ক্ষমতার দখলে সবকিছু চুপসে আছে। ওয়াটসনের টিম সেহজানের নামে পরিচালিত পুরো কোম্পানিটিকেই বাজেয়াপ্ত করে দেয়। আমি হেঁটে হেঁটে জানালার সামনে দাঁড়ালাম। পুরো শহর দেখা যায়।
যতদূর চোখ যায় তাকালাম, আমি সাইকোলজিস্ট ওয়াহেল ওয়ান্টি। পুরো পৃথিবীতে 7টি ইউনিভার্সিটি, 63টি হসপিটাল, 3টি টয় কোম্পানি, একটি পারফিউম কোম্পানির একক মালিকানা আমার। হাজার হাজার আমার স্টুডেন্ট পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, যাদের মানুষের মাংসই প্রিয় খাবার, মানুষের মাংসের চর্বি দিয়ে বানানো পারফিউম তাদের প্রিয় পারফিউম। সাইকোলজি মানুষকে তীক্ষ্ণ বুদ্ধির রাস্তা তৈরির বিশেষজ্ঞ বানায়। এত সহজ গল্পে অন্তত ওয়াহেল ওয়ান্টি হেরে যায় না। হঠাৎ আশ্বিকভাবে বুম মম, ওয়াটসন আর ওয়াহেল ওয়ান্টি ফ্ল্যাট আগুনে ব্লাস্ট হয়ে গেল। ধাউ ধাউ করে আগুন জ্বলছে। নিমিষেই যেন সব বুদ্ধি জ্ঞান শেষ হয়ে গেল। কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দালানের নিচ থেকে ওপরে তাকিয়ে তাকিয়ে জ্বলন্ত আগুন দেখে হাসছে। এরপর লোকটি কোনো একজনকে কল দিয়ে 1 পা 2 পা করে হেঁটে চলে গেলেন। হ্যালো, সাইকোলজিস্ট ওয়াহেল ওয়ান্টি আর বেঁচে নেই, মিশন সাকসিডেড, শীঘ্রই আমি চিনে ফিরছি। দূর থেকে, একটু বেশি দূরে থেকে। সেই অ্যালিস অফিসারকে মিশন সাকসিডেড বলতে শুনে তিরস্কার করে বলতে লাগলো, চীনের অফিসারগুলো এত বোকা। হা হা হা। ওয়াটসন হাঁপাচ্ছে, এখনো চোখের সামনে পুরো ফ্ল্যাট আগুনে ব্লাস্ট হয়ে যাওয়ার দৃশ্য চোখে ভাসছে। বাসার পেছনে হেলিকপ্টার ল্যান্ড করে আছে, আমি আর ওয়াটসন দাঁড়িয়ে আছি। স্যার, একটুর জন্য বেঁচে গেছি। আচ্ছা স্যার, আমি তো আপনার সব কেস হ্যান্ডেল করলাম, আর তো সেহজানকেও তো আটক করা হয়েছে, তাহলে আপনাকে আবার কে মারতে চাইছে? শোনো ওয়াটসন, হি ওয়াজ চাইনিজ ডিটেকটিভ মি শাওজুন। স্যার, আমি পুরো বিষয়টি পরিষ্কার হতে চাই। আমি হেসে দিলাম, কি জানতেও চাও ওয়াটসন বলো? স্যার, সেহজান আর আপনার বিষয়টি বুঝিয়ে বলুন প্লিজ। ওয়াটসন, তুমি নিশ্চয়ই জানো পৃথিবীতে একই রকম দেখতে 7 জন আছে। হ্যাঁ, সেহজান আমার মতো 7 জনের দ্বিতীয় একজন। যেহেতু সেহজান আর আমি দেখতে একই, তাই সেহজানের পরিচয়ে আমি ল্যাব চালাতাম। আমার আসল পরিচয় খুব কম লোকেই জানে। যদিও আমার নাম ওয়াহেল ওয়ান্টি পুরো দুনিয়া জানলেও এই নামের চেহারাটাকে খুব কম লোকেই চেনে। জি স্যার, বুঝতে পেরেছি, এই বলে হেলিকপ্টারে উঠতেই চমকে যায় ওয়াটসন। একই সেই অ্যালিস, তুমি এখানে কিভাবে? তুমি না নিখোঁজ ছিলে? এখানে কিভাবে? আমি তো তোমার লাশ স্যারের ল্যাবেও দেখেছিলাম। সেই অ্যালিস ওয়াটসনের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, ওয়াটসন, তুমি কি এবার নাটক বন্ধ করবে? আসলে পরিচয় ফেরো। ওহ হ্যাঁ, তাহলে আসল পরিচয় ফেরা যাক। সব বুঝিয়ে বলছি, কোরিয়ায় দে ইহিউন হচ্ছেন স্যার ওয়াহেল ওয়ান্টি এর সরকারি স্যারের কাছের কেউ। কোরিয়ায় নিজের ব্যবসায় আধিপত্য সহ পলিটিক্যাল পাওয়ারফুল একজন ব্যক্তি হচ্ছে দে ইহিউন। মূলত তিনি স্যার মানে উইলহেম এর ব্যবসায়ের দেখাশোনা করেন। আমি ওয়াটসন, ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেটর। দে ইহিউনের দেখাশোনা করার দায়িত্ব আমার। দে ইহিউনের কথায় কোরিয়ান গভর্নমেন্ট পর্যন্ত ওঠা বসা করে। দে ইহিউন সব সময় স্যার উইলহেমকে নিরাপত্তা দিয়ে থাকেন, তাই দে ইহিউন আমাকে পাঠিয়েছেন এখানে। সেই ফেলিসের সাথে আমার সেই ইউনিভার্সিটি থেকেই পরিচয়। সেই ফেলিস, আমি, দে ইহিউন সবাই একই সুতোয় গাঁথা। অন্য ক্রাইম ব্যুরো ডিপার্টমেন্ট উইলহেম স্যারের কেসটাতে নজর দেওয়ার আগেই আমরা নাটকীয়ভাবেই পুরো কেস সমাধান করে ফেলি। শহরে হঠাৎ করে মেয়েদের এভাবে উধাও হয়ে যাওয়ায়, সাথে আবার কয়েকটা দেশে পুতুলগুলোতে মানুষের মাংসের ব্যবহারের প্রমাণ স্যারের জন্য বিপজ্জনক ছিল। তাই সেই ফেলিসের উধাও হয়ে যাওয়ার নাটক সাজে সেই ফেলিসকে নিখোঁজ মেয়েদের তালিকায় ফেলে এলিসের সূত্র ধরে কেস সমাধান করার নাটক বানাই। এলিসের বাথরুমের কমোডে মানুষের মাংসের উচ্ছিষ্ট পাওয়া, টেবিলের ড্রিঙ্কস, খাবার সবকিছুই পরিকল্পিতভাবেই সাজানো ছিল, যাতে নিজেদের বানানো গল্পের রহস্য নিজেরাই সমাধান করতে পারি এবং তা যেন যুক্তিসঙ্গত হয়। এলিসের নিখোঁজ হওয়াকে সেহজানের সাথে যুক্ত করে দেই, কারণ মানুষ জানে সেহজানের সাথে এলিসের ভালো সম্পর্ক, কিন্তু আসলে সেহজান নয়, এলিসের সাথে ভালো সম্পর্ক স্যার উইলহেমের সাথে। এতে করে পুরো 51টা মেয়ের নিখোঁজ হবার কেসের দায় সেহজানের ওপর পড়লে সেহজান নিজেও স্বীকার করে নিবে। ব্যাস, কেস সমাধান। অন্য কোনো টিম তাহলে আর নতুন করে তদন্তের জন্য আসবে না। ওয়াটসনকে থামিয়ে দিয়ে সেই অ্যালিস জিজ্ঞেস করলো, ওয়াটসন স্যারের রুমে ফ্রিজে তুমি আমার লাশ রেখে এসেছিলে কেন? যদি সেই লাশটা সত্যি আমি হতাম,
এলিসের কথা শুনে ওয়াটসন হাসল। একজন সাইকোলজিস্ট, পুতুল বানানো যার পেশা, তার ফ্রিজে তোমার মতো চেহারার একটা পুতুল থাকবে না, এমন হয় নাকি? আমি ফ্রিজে সেই এলিসের পুতুলের লাশ দেখে হেসেছিলাম। তোমার লাশ মূলত বানানো হয়েছিল, যদি আমি ওয়াটসন ছাড়াও কোনোভাবে অন্য অফিসার চলে আসলে, যেন সত্যিই তারা এখানে সেই ফেলিসের লাশ দেখতে পায়, এবং সেই ফেলিসের নিখোঁজ হওয়াটা যেন সত্য প্রমাণিত হয়। কিন্তু তার আর দরকার হয়নি, কোনো অফিসারই আসেনি। শেফ জোরে একটা শ্বাস নিলেন। অবশেষে সবকিছু এখন স্বাভাবিক। আমি দূরে তাকিয়ে আছি, একা একা খেলতে খুব একটা আনন্দ নেই। আমি ওয়াটসনের দিকে তাকালাম। ওয়াটসন, ফ্লাইট রেডি করো, চীনে যাব। শাওজুনের সাথে দেখা হলো না আমার। ঠিক আছে স্যার, আমি ব্যবস্থা করছি। এরপর অনেক কিছু ঘটে। তারপর আরো কিছু সময় কাটে। প্রায় 2 বছর চলে যায়। ভারত, চায়না, যুক্তরাষ্ট্র, কোরিয়া সহ আরো অনেক দেশ একসাথে সাইনিং অর্ডার দেয়। সাইকোলজিস্ট উইলহেমের ফাঁসি কার্যকর করতে হবে। উইলহেমকে আটক করা হলো। পুরো পৃথিবীর ক্ষমতাশীল দেশগুলোর গভর্নমেন্ট উইলহেম এর ডোনেশন করা অর্থের ওপর টিকে আছে। অথচ উইলহেম এর ওপর অবশেষে তারাই ফাঁসির আদেশ দিচ্ছেন। তবে এত সহজ নয়। উইলহেমকে জিজ্ঞেস করা হলো, তার শেষ ইচ্ছে কি? উইলহেম জানালো, সে মৃত্যুর আগে ভারত, যুক্তরাষ্ট্র, চায়না, কোরিয়া সহ অন্যান্য আরও বেশ কিছু দেশের প্রেসিডেন্ট, সকল দেশের সেনা প্রধান সহ প্রশাসন বিভাগের প্রধান, আন্তর্জাতিক ক্রাইম ব্যুরো এর প্রধান সবাইকে একসাথে নিয়ে সে কিছু কথা বলতে চায়। অর্থাৎ একটা নির্দিষ্ট কমিউনিটি সেন্টার বা হোটেলে ডিনারের ব্যবস্থা করা হোক। এই ইচ্ছে শোনার পর কেউ একবারের জন্যও না বলার সাহস পায়নি। যার কোনো ক্ষমতা নেই, শক্তি নেই, শুধু নাম ছাড়া আর কোনো পরিচয় নেই, সেই উইলহেমকে এখনো সবাই ভয় পায়। অবশেষে উইলহেমের আবদার রাখার আয়োজন চলছে। আজ রাতে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। প্রেসিডেন্ট, সেনা প্রধান সহ অনেক সংস্থার প্রধানরা এসেছেন। সবাই খাওয়া শেষে বসে আছে। এরপর আমি আসলাম সবার মনোযোগ নেয়ার জন্য। কথা শুরু করলাম। পৃথিবীর সেরা সাইকোলজিস্ট উইলহেম কথা বলছে। তার গলার শব্দ শুনে মনোযোগ দিবে না এমন মানুষ পৃথিবীতে আসেনি। সবাইকে আমার শেষ শুভেচ্ছা। এই শেষ ডিনারে আরো এক চমক আছে। আমাকে যে কারণে ফাঁসির আদেশ দেয়া হয়েছিল, সেই মৃত রমণীকে কি আপনারা দেখতে চান না? যার শরীরের প্রতিটা অঙ্গ মানুষের মাংসের তৈরি। ওর নাম রেখেছি ফিলা। হঠাৎ সবার মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেল। সবাই যেন কেমন ভয়ের সাথে নিজেদের আগ্রহ আমার কথার দিকে বাড়িয়ে দিচ্ছে। আপনাদের দেখা পৃথিবীতে যে কোনো সুন্দরীর চেয়ে আমার বানানো ফিলা সবচেয়ে বেশি সুন্দর। সবাই যেন দেখার জন্য আকুল হয়ে যাচ্ছে। আমি তাদেরকে একটি নির্দিষ্ট রুমে আসার আমন্ত্রণ জানালাম। রাজা যেমন সবার উঁচুতে একটা সিংহাসনে বসে থাকে, পাশে মন্ত্রী দাঁড়িয়ে থাকে, আর সম্মুখে সকল সভা মণ্ডলীরা থাকে, ঠিক তেমন একটা রুমে মৃদু রঙের আলোয় পুরো রুম আলোকিত। মাথার ওপরে ডায়মন্ড রং এবং গোল্ড রঙের ঝাড়বাতি। রুমে ঢোকার পর থেকেই একটা উষ্ণ ভাব হচ্ছে। রুমের সাজ দেখেই সবার চোখে এতক্ষণে খুশির নেশা লেগে গেছে। আলো একমাত্র উপায় মানুষের মস্তিষ্ককে প্রলুব্ধ করার। সিংহাসনে কেউ একজন বসে আছে। তাকে ঢেকে রাখা হয়েছে, আর সিংহাসনের পাশে আমি দাঁড়িয়ে আছি। সবাইকে বললাম, চোখ বন্ধ করুন। এরপর আমি সিংহাসনের ওপর থেকে চাদর সরিয়ে নিলাম। আমার হাত পা কাঁপছে, কোনোভাবেই আমি সিংহাসনের দিকে তাকাইনি। চারপাশ খোলাটে অন্ধকার। শুধু সিংহাসনেই স্পটলাইট করা আছে। সবাইকে চোখ খুলতে বললাম। শুধু বললাম, যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন। মুহূর্তেই পুরো রুম থমথমে অবস্থা। সবার চোখ সিংহাসনের দিকে। কোনো এক রমণী পোশাকহীন উলঙ্গ বসে আছে সিংহাসনের সিটের দুপাশের সাথে। মেয়েটা নিজের দুপা চাপিয়ে মেরুদণ্ড টান করে দুপায়ের রান ফাঁকা করে বসে আছে। সামনে যে কেউ দাঁড়িয়ে থাকলে তার চোখ সোজা মেয়েটার লোভনীয় তীক্ষ্ণ ধারালো ছুরির মতো বাঁকা উজ্জ্বল যোনির দিকেই পড়বে। যেন কোনো হাত, কোনো মুখ যোনিতে স্পর্শ করতে গেলেই হাত, মুখ কেটে রক্তপাত শুরু হয়ে যাবে। পেটের দিকে তাকালে নাভির গভীরতায় পুরুষ তার অস্তিত্ব খুঁজে পাবে না। মরুভূমির শুকনো ঝলমলে বালিগুলো দুপুরের রোদের তাপে যতটা উত্তাপ ছড়ায়, সেই উত্তাপে তাকালে চোখে যেমন কম্পন লাগে, তার চেয়ে অনেক বেশি চোখ চষে যাওয়া উত্তাপের কম্পন।
সিংহাসনে বসে থাকা মেয়েটার পেটের চামড়া দেখার পর শুরু হয়েছে। সিংহাসনের দুই বাহুর ওপর মেয়েটা তার দুই বাহু রেখেছে, বস্ত্রহীন শরীরে টান টান স্তন, যেন একটু ঝুলে থাকার অবস্থা নেই। কোনো মেয়ে উত্তেজনায় আপ্লুত হলে যেভাবে স্তন ফুলে থাকে, তার থেকে কয়েক গুণ বেশি ফুলে আছে। স্তনের ভারে যেন বগলের নিচের অংশের মাংস পর্যন্ত ফুলে আছে। এত কঠিন টান টান নরম মসৃণ স্তন মানুষের চোখ কোনো দিন দেখেনি। স্তনের নিপল এর গোলাপি অংশের দিকে তাকালেই চোখ খসে পড়ে যাবে। সবকিছু প্রস্তুত, শুধু দরকার কোনো পুরুষের জিহ্বার বিষাক্তহীন কামড়। এমন সুন্দর, এমন কামনাময়ী, এমন উষ্ণতা ছড়ানো রমণী আর কেউই না, সিংহাসনে আমার ভালোবাসার ফিলা। আমি ছাড়া এই প্রথম ফিলাকে কেউ দেখছে। সবাই নির্জীবের মতো দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় আমার হাতে থাকা এক ঘটি আঠালো ঘন কেমিক্যাল ফিলার মুখে ছুঁড়ে মারলাম। এটি শুধু কেমিক্যাল না, 100 মেয়ের থেকে ফোটায় ফোটায় বের হওয়া জনির অর্গাজম। অর্গাজমের রং পৃথিবীর কোনো পানির রঙের সাথে তুলনা হবে না। এই রং চোখে পড়লেও মনে কামনা চলে আসবে। অর্গাজমগুলো টুপ টুপ করে। ফিলার কপালের চুলগুলোকে ভিজিয়ে ভিজিয়ে চোখের পাতার ওপর থেকে নেমে চোখ ভিজিয়ে শুষ্ক ঠোঁটে আসতেই ফিলার ঠোঁট জবা ফুলের মতো লাল হয়ে গেল। লাল রঙের ভেজা ঠোঁট দেখলে এমনিতেই বুকের ধুকধুক বেড়ে যায়। ফিলার ঠোঁট ধুয়ে ধুয়ে আঠালো অর্গাজমগুলো ঠোঁট থেকে এক ফোঁটা করে ফিলার দুই স্তনের মাঝে টিপ টিপ করে পড়ছে, স্তন ভিজে যাচ্ছে। শেষ অবধি ভেজা অর্গাজমগুলো নাভিতে গিয়ে জমছে, নাভি ভরে গিয়ে উপচে পড়া অর্গাজম ফিলার জনিতে গড়াতেই যেন ফিলা কেঁপে কেঁপে উঠল। এত বড় আয়োজন যা করার জন্য করেছি, সেটা করার সময় এখন। আমি আস্তে আস্তে ফিলার পাশ থেকে নিচে নামলাম। মাত্র একটি পুতুলের সাথে 93 জন পুরুষ শারীরিক সঙ্গম করার জন্য বেকুল হয়ে অপেক্ষা করছে। পুতুলটাকে স্পর্শ করতে না পেরে পুরুষরা নিজেরাই নিজেদের হাত কামড়াচ্ছে। অদ্ভুত এই মোহের পৃথিবীতে মানুষ কত নিচে নেমে গেলে পুতুলের সাথে শারীরিক সঙ্গম করতে মরিয়া হয়ে ওঠে। না, এটি পুরুষের দোষ না, বরং পুতুলের উন্নতি। সুন্দরের ঢেউয়ে মানুষ ভেসে যায় প্রাচীনকাল থেকেই। রমণীর রূপে প্রেমে পড়ে পুরুষেরা রাজ্য সম্পর্ক কতবার ত্যাগ করেছে, তার হিসেব দিতে গেলে শুধু নাম দিয়েই বই লেখা যাবে। তুমি চাঁদের মতো সুন্দর, তোমার চোখ হরিণের মতো, এই উপমা পাওয়া সুন্দর নারীদের দেখে হয়তো সাধারণ কোনো পুরুষ কোলে যেতে পারে। কিন্তু সব জয় করে আসে মস্তিষ্কের উত্তাপে। পুড়ে যাওয়া পুরুষদের এত সহজ সুন্দরের মোহে আটকানো যায় না। পৃথিবীতে এমন কোনো রমণীর জন্ম হয়নি যাকে দেখে সেরা জ্ঞানী ক্ষমতাসীন মানুষগুলো সবাই একসাথে গলে যাবে। একটি নির্দিষ্ট কোনো সুন্দরের মোহে সব ধরনের পুরুষকে আটকানো যায় না। সেটা উইলহেমের মতো সাইকোলজিস্টের থেকে আর কে ভালো বুঝবে। কিছু পুরুষ নারীর চোখেই সব সুন্দর খুঁজে পায়, আবার কিছু পুরুষ রমণীর প্রণয়নী নদীর স্রোতেই সব সুন্দর খুঁজে পায়। প্রকৃতপক্ষে মানসিকতা ভেদে বা চরিত্রের পার্থক্যে পুরুষের পছন্দের ধরন আলাদা হয়ে থাকে। তাই নির্দিষ্ট কোনো রমণী সব রুচির পুরুষকে আকৃষ্ট করতে পারে না, কারণ পৃথিবীর কোনো রমণী উত্তম সুন্দর হতে পারে না। আবার বলা যায়, পুরুষের চোখ ছাড়া নারীর কোনো সৌন্দর্য নেই। পুরুষের চোখ যদি বলে এই নারী সুন্দর, তবেই নাকি নারী সুন্দর। রাতে খাবার শেষে মৃদু অন্ধকারের সভায় সিংহাসনে ফিলাকে দেখা ছিল অপ্রত্যাশিত পরিস্থিতি। ফিলাকে পোশাক পরিয়ে, শুধু চোখ আর চুলের সুন্দর দিয়ে সবার সবাইকে মোহে ফেলা যেত না। অথবা শুধু নগ্ন দেহের অঙ্গের ভাঁজের সুন্দর দেখিয়েও সবাইকে মোহে আটকানো যেত না। কোনো এক নির্দিষ্ট মেয়ের সৌন্দর্য দিয়েও সবাইকে একসাথে ঘায়েল করা যেত না। তাই ফিলার সৃষ্টি হওয়ার দরকার ছিল যে কিনা প্রতি বিন্দুতেই সুন্দরের উপমা নিয়ে জন্ম নেবে। যে পুরুষ রমণীর চোখ দেখেই প্রেমে পড়ে, সে ফিলার চোখ দেখলেই থেমে যাবে। যে পুরুষ চুলের ঘ্রাণ আর ঠোঁটের মায়ে পড়ে, সেই পুরুষও ফিলাকে দেখে প্রেমে পড়বে। যে পুরুষের তীক্ষ্ণ কামনার লোভ রয়েছে, সেই পুরুষ ফিলার চোখ প্রণয়নী নদীর রঙের নেশায় হারিয়ে যাবে। সভায় দাঁড়িয়ে থাকা ক্ষমতাসীন মানুষগুলোর চোখে আর ব্রেইনে ফিলাকে কাছে নেয়ার ঝড় চলছে। কেউ ফিলার চোখের দিকে তাকিয়ে আছে, কেউ ঠোঁটের দিকে, কেউ ফিলার চওড়া বক্ষের দিকে, কেউ নগ্ন দেহের ভেজা সুন্দরের দিকে তাকিয়ে আছে। আমি উইলহেম শুধু এই সুন্দরের মোহে নেই, কারণ ফিলার দিকে একবারের জন্যেও আমি তাকাইনি। সবাই ঘামছে, কেউ কথা বলছে না,
স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সবাই তাদের পরনের পোশাক কালো কাপড়ের স্যুটের ভেতর থেকে শার্টের ওপর বাঁধা টাইটাও যেন উকি দিয়ে দিয়ে ফিলার দিকে তাকাচ্ছে। আর টাইকে ফিলার থেকে আটকে রাখতেই যেন তারা বারবার একটু পর পর টাই ঠিক করছে। গলার টাই যেন তাদের গলা চেপে ধরেছে। সবার প্রত্যেকের গলার স্বর নাকি শ্বাস নাকি দুটোই আটকে গেছে বোঝা যাচ্ছে না। ফিলার এই রূপ, এই মায়া আমাদের চোখ কোনো দিনও শান্তিভাবে গ্রহণ করতে পারবে না। নগ্ন দেহে গলার ওপর হালকা ধূসর রঙের ডায়মন্ডের নেকলেস ফিলার গলা জড়িয়ে সেজে আছে। পুরো নগ্নতায় শুধু গলার ওপর মোড়ানো এই নেকলেস নগ্নতার সুন্দর কিভাবে বাড়াতে পারে ফিলাকে না দেখলে বোঝা যাবে না। পৃথিবীর সব কবিরাও যদি ফিলার বর্ণনা দিতে ব্যস্ত হয়, ফিলার এক চোখের মিটমিটি করে তাকানোর লোভনীয় চাহনির বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। ঘোরে পড়লে মানুষ আত্মবিকেন্দ্রীভূত হয়ে যায়। মস্তিষ্ক সচল থাকা ছাড়া কোনো কাজের সিদ্ধান্তই নেওয়া যায় না। হাতে ছুরি নিয়ে সবচেয়ে কঠোর ব্যক্তি প্রশাসন প্রধান মি লুইসের 3টে আঙ্গুল কেটে নিলাম। মি লুইসের আঙ্গুল থেকে টুপ টুপ করে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। তিনি টেরও পাচ্ছেন না, এক খেয়ালে সে ফিলাকেই দেখছে। হ্যাঁ, মুখ্যম সময় এটাই। পেপারস গুলো হাতে নিলাম। আরেকবার পেপারস গুলো পড়ে নিলাম। এই মর্মে আমরা অবগত করছি, ড উইলহেমের ওপর আনীত সকল অভিযোগ তুলে নিয়ে তার মৃত্যুদণ্ড অকার্যকর করা হচ্ছে। তাকে সম্মানের সহিত মুক্তি দিয়ে তার সবকিছু তাকে ফিরিয়ে দেয়া হলো। ড উইলহেম শুধু একটি নির্দিষ্ট দেশ নয়, তিনি পৃথিবীর উন্নত সম্পদ। ড উইলহেমের মালিকানায় সকল হসপিটাল, বিশ্ববিদ্যালয় সহ টয় কোম্পানি, পারফিউম কোম্পানি সব কিছুর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো এবং এগুলো উন্নীত করার উদ্যোগ নেওয়ার হবে। ড উইলহেম আজকের পর থেকে নিজস্ব স্বাধীনভাবে বসবাস করতে পারবে, তাকে কোনো দেশের প্রশাসন বা সরকার হেনস্থা করতে পারবে না। শুধু তাই নয়, যে কোনো প্রয়োজনের সব দেশের সরকার তাকে সাহায্য করতে বাধ্য থাকবে বলে আমরা নিশ্চিত করছি। এ মর্মে আমরা আরও ঘোষণা করছি, ড উইলহেম এর বিষয়ে এই প্রত্যয়ন পত্রটি আজীবন অপরিবর্তিত থাকবে এবং এর বিরুদ্ধে নতুন কোনো সিদ্ধান্ত বা নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না। আমরা এই বিষয়ে সজ্ঞানের সম্মতি প্রদান করে স্বাক্ষরে স্বাক্ষরিত করছি। পড়া হয়ে গেল, সবকিছু ঠিক আছে। এরপর এক এক করে প্রেসিডেন্ট, সেনাপ্রধান, ক্রাইম ইনভেস্টিগেটর সংস্থাগুলোর প্রধান সহ অন্যান্য পৃথিবীর প্রধান প্রধান ক্ষমতাসীন লোকদের থেকে স্বাক্ষর নিলাম। সবাই নিজের অজান্তেই স্বাক্ষর দিলেন। এবার নিশ্চয়ই বোঝা হয়ে গেছে ফিলাকে এত সুন্দরভাবে কেন সৃষ্টি করেছি। ফিলার প্রতি বিন্দুতে যদি সুন্দরের পর্যাপ্ততা না থাকত, ফিলাকে কামনাময়ী বানাতে যদি ফিলার মুখে সেই উষ্ণঘ্রাণের অর্গাজম থেকে তৈরি পানি না ছেটাতাম, তাহলে হয়তো ফিলার সৌন্দর্য এত ভয়ঙ্কর ভাবে লোভ ধরাতে পারত না। পুরুষেরা পোশাকে ঢেকে রাখা সৌন্দর্যের কাছে দুর্বল। তাই ফিলাকে নগ্ন রেখেছি, কোনো চেষ্টার ত্রুটি ছিল না, সব রূপ ফেলে সাজিয়েছি। এরপর আমি প্রস্তুত সভা থেকে বের হব। তার আগে আরও একটি কাজ। আমি জানি অবচেতনতায় তারা সবাই আমার নিয়ন্ত্রণে। সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা নিজেদের পোশাক খুলে নগ্ন হয়ে দাঁড়ান। বলার সাথে সাথেই সবাই পোশাক খুলে ফেলল, তাদের চোখ শুধু ফিলার দিকেই। যেন আমি বললেই ওরা ফিলার কাছে ছুটে যাবে। বদ্ধ রুমে একসাথে এত জনের হার্টবিট কাঁপছে। সব হার্টবিটের শব্দ তীব্র তুখর ভাবে শুনছি। এই শব্দ শুনতে অন্য রকম ভয়ঙ্কর লাগবে। সভায় উপস্থিত সবার উদ্দেশ্যে বললাম, ফিলাকে স্পর্শ করতে চান আপনারা? কেউ কথা বলছে না। তারপর কাউকে নির্দিষ্ট না করেই ফিসফিস শব্দে বললাম, ফিলা আপনাকে কাছে ডাকছে। ফিলার ঠোঁট ছুঁয়ে দেখার জন্য হলেও ফিলার কাছে যান, ওই তো ফিলা আপনার দিকেই তাকিয়ে আছে। কথা শুনেই যেন সবাই সজাগ হয়ে গেল। 93 জন পুরুষ একসাথে ফিলার ওপর ঝাঁপিয়ে পড়ল। কেউ ফিলার পায়ে চুমু দিচ্ছে, কেউ ফিলার হাতে, কেউ ফিলার চুল ছিঁড়ে নিচ্ছে। আমি দরজার সামনে থেকে দাঁড়িয়ে দেখছি। রুম থেকে বের হয়ে বাহিরে থাকা সেনা সৈন্য বা প্রশাসনের লোকগুলোর মধ্যে উত্তেজনা দেখলাম। সবাই যেন অস্থির, ভেতরে কি হচ্ছে জানার জন্য। আমার পথ আটকালে আমি পেপারস দেখালাম, এরপর আমাকে যেতে দেয়া হয়। আমি চলে আসলাম ফিলাকে রেখে। জানি না কেন আমার মায়া হচ্ছিল। আমি জানি ফিলাকে এতক্ষণে ওই পুরুষগুলো ছিঁড়ে ফেলেছে। ফিলার অস্তিত্ব নেই।
আর কোনো দিনও ফিলাকে দেখা হবে না। পুতুলের প্রেমেও পড়া যায়। এখন কেন জানি মনে হচ্ছে আমি সব ছেড়ে ফিলার কাছে আবার ফিরে আসি। ফিলা যেন সবাই কষ্টে কাতরাচ্ছে। এত ভিড়ে ফিলার মায়াবী চাহনি আমার চোখে ভাসছে। ফিলার আমার হয়ে থাকবে প্রতিক্ষণ। এরপর আমেরিকার নদী, সাগর, ঘন জঙ্গল, বরফের পাহাড় পাড়ি দিয়ে সবাইকে ছাড়িয়ে চলে আসি। কেউ আমাকে খুঁজে পাবে না। আত্মগোপন হোক বা আত্মবিয়োগ, আমি নতুন ঠিকানা খুঁজছি। চলতে চলতে নতুন এক দেশ, সুইজারল্যান্ড। আগেই পরিকল্পনা ছিল। সুইজারল্যান্ডের সহজ সরল এক গ্রামে এসেছি। এখান থেকেই শুরু হবে আমার নতুন চাহিদা। প্রায় 1 বছর চলে গিয়েছে এখান থেকেই আমি সবকিছুর খোঁজ খবর রাখি। গ্রামের বাইরে আমার যাওয়া হয় না। হসপিটাল, বিশ্ববিদ্যালয়, টয় কোম্পানি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমি শুধু খোঁজ খবর নেই। আর চলবেই না বা কেন? সবাই চুক্তিতে সাইন করেছে। তার চেয়ে বড় ঘটনা হচ্ছে, ফিলার রুমে থাকা সেই 93 জনের সবাইকে নগ্ন বানিয়ে ভিডিও করে নিয়েছিলাম। তারা তাদের বাসায় ফেরার আগেই সেই ভিডিও বার্তা তারা পেয়ে গিয়েছিল। দিস ইজ দ্য ব্ল্যাকমেইল। তারপর আর কার সাধ্য আছে আমাকে ধরার? ফিলার রুম থেকে বের হওয়ার সময় দরজায় বড় করে বোর্ড লাগিয়ে দিয়ে এসেছিলাম। লেখা ছিল HELLOWRLDREMEMBERTHATIMAPSOICHOLOGIST। সুইজারল্যান্ড আসার পর থেকে প্রায় সকালেই আমি প্রকৃতির ঝর্ণার পানির কোলাহলের সাথে সবুজ পাহাড়ের মাটি ছিঁড়ে নিচে নেমে পড়া পানির নিচে পাথরের ওপর ছোট ছোট বিভিন্ন রঙের শৈবাল দেখতে চলে আসি। এত সুন্দর জায়গায় একা দাঁড়িয়ে থাকতে কেমন যেন বিরক্তি লাগে। এই প্রথম সঙ্গ অনুভব করছি। হঠাৎ একটা গলার জোরে চিৎকার শুনালাম। কোন এক মেয়ে দূর থেকে কাউকে উদ্দেশ্য করে বলছে, ফিলার রোদের তাপ বেড়ে গিয়েছে, চল ফিরতে হবে। পুরো শরীর কেঁপে উঠল। ধুম করে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। হাত পা কাঁপছে, বুকের ধুক ধুক বেড়ে গেছে। ফিলা কোথায়? ফিলা মেয়েটা প্রচণ্ড ক্ষুধায় নিজের পিরিয়ডের রক্ত শুকনো রুটির সাথে ভরিয়ে ভরিয়ে খাচ্ছিল। একদিন মেয়েটার মায়ের সাথে প্রতিবেশীর কথা কাটাকাটি হয়েছিল। সেদিন রাতেই মেয়েটা প্রতিবেশী মহিলার ঘরে ঢুকে ঘুমের মধ্যে গলা চিপে ধরে মহিলাকে হা করিয়ে মুখের মধ্যে সাপের কতগুলো বাচ্চা ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরে রেখেছিল। বিভৎস চিন্তার এই মেয়েটি এখানেই থেমে নেই। প্রায় রাতের বেলায় চাঁদের আলোয় বাড়ির পাশের ডোবার পচা পানিতে হাঁটু পর্যন্ত ভিজিয়ে দাঁড়িয়ে থাকে। পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত পানির মধ্যে কয়েক হাজার কালো কালো কিলবিল করা যোগগুলো মেয়েটার পায়ে চুপসে কামড়ে বসে রক্ত চুষে খাচ্ছে। এভাবেই প্রায় রাতেই চোখগুলোকে রক্ত খাওয়ায় মেয়েটা। কতবার যে পানির তৃষ্ণা মেটাতে নিজেই নিজের প্রস্রাব খেয়েছে, হিসাব নেই। যেন মনে হয় মেয়েটা জানেই না কিসে ভালো আর কিসে খারাপ রয়েছে। ভালো খারাপ বা যত্নের প্রকাশ দিয়েই বাকি হবে। অবশিষ্ট তো কিছুই নেই। সেদিনের দুপুরবেলাটা সব কিছু পাল্টে দিয়েছিল। মেয়েটার বাসা পাহাড় ঘেঁষা উঁচু নিচু সমতল ভূমির বিশাল এক গ্রামে। মরুভূমির মতো ঝর্ণা, পাহাড় আর নদীর ফাঁকে ফাঁকে জনমানবহীন বিশাল সমতল মাঠে। হঠাৎ শরীরের কোনো এক জায়গায় আগুন ধরিয়ে দেয়ার মতো জ্বলন অনুভব করতেই মেয়েটা জেগে ওঠে। নিজের ভয়ঙ্কর অবস্থা দেখে চিৎকার দিয়ে ওঠে। যন্ত্রণার আর্তনাদ কত কষ্টের হতে পারে মেয়েটাকে না দেখলে জানা যাবে না। মেয়েটার মাতৃ জরায়ু কেউ কেটে নিয়ে মেয়েটাকে খোলা মাঠে ফেলে রেখে চলে গেছে। হয়তো লোকজন আশেপাশে চলে আসায় মেয়েটার শরীরের অংশটি ঠিকভাবে কাটতে পারেনি। আর এভাবেই মেয়েটাকে ফেলে রেখে চলে গেছে। ভাগ্যের অস্থির চক্রের নিয়মের জন্য মেয়েটার হয়তো বেঁচে গিয়েছিল। কান্নায় চোখ থেকে পানি পড়তে পড়তে কতবার যে মেয়েটার গলা শুকিয়ে গিয়েছে, অথচ ওই শুকনো গলা ভেজাতে পানি হাতে মেয়েটার পাশে কেউ আসেনি। কোনো দেবতা নামক পুরুষ এসেও মেয়েটার পাশে দাঁড়ায়নি। আচ্ছা, মেয়েটা নিজের পিরিয়ডের রক্ত যদি নিজেই খায়, ক্ষতি কোথায়? নিষেধ কোথায়? তাছাড়া মাতৃ জরায়ু যার আছে, তার মাতৃ জরায়ু থেকে রক্ত বের হয়, আর জরায়ু থেকে বের হওয়া রক্ত হয়তো অপবিত্র, খাওয়া যায় না। কিন্তু মেয়েটার তো মাতৃ জরায়ুই নেই। হ্যাঁ, যদি মন চায় মেয়েটা নিজের রক্ত খাবে, তাতে কেউ কিছু বলতে পারবে না। না, একদম কারোর কিছু বলার অধিকার নেই। একজন তরুণী তার উত্তেজনা দাঁতে কামড় দিয়েও আটকে রাখতে পারে না।
পুরো শরীরের উত্তেজনার স্রোতের ঝড় চলতে থাকে। অথচ এই ঝড় মেয়েটা নিজের জরায়ুহীন শরীরে কিভাবে আটকাবে? হয়তো তাই পচা ডোবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যোগগুলোকে নিজের রক্ত খাইয়ে খাইয়ে উত্তেজনা শিথিল করে। মেয়েটার কাছে পানি আর প্রসবের মধ্যেও কোনো তফাৎ নেই। মাতৃ জরায়ু ছাড়া তো আর সেটাকে প্রস্রাব বলা যায় না। ক্ষুধা লাগলেই কখনো বিড়াল, কখনো পোকামাকড়, কখনো গাছের লতা পাতার রান্না করে বা আগুনে পুড়িয়ে খেয়ে নেয়। একদিন রাতে হঠাৎ চিৎকারে পুরো গ্রাম কেঁপে ওঠে। সবাই বুঝতে পারে সব হারানো মেয়েটি চিৎকার করছে। মেয়েটি হঠাৎ খেয়াল করলো তার মাতৃ অংশের কিছুটা মাংস পচন ধরেছে। মেয়েটা দেখে ভয় পেয়ে গেল। এমনিতেই আবার টন টন করে ব্যথা হচ্ছিল। ছোট ছোট এই ব্যথা মেয়েটার সহ্য হয়েছে গেছে। মাংসের পচন দেখে মেয়েটা ঘাবড়ে গিয়েছে। প্রাচীন পদ্ধতিতে মাংস পচন আটকাতে বিশেষ কৌশল ব্যবহার হতো। মেয়েটা চোখে মুখে সাহস নিয়েই সেটা করার প্রস্তুতি নিচ্ছে। যন্ত্রণা হয়তো মেয়েটাকে আর থামাতে পারবে না। লোহার চাপটা ছোট একটা থালা নিয়ে মেয়েটা আগুনে গরম করতে লাগলো। মেয়েটার হাত কাঁপছে, আগুনের লোহা লাল হয়ে গেছে। তারপর একটা চিমটা দিয়ে লোহাটা ধরল। নগ্ন অবস্থায় মেয়েটা বসে আছে, উত্তপ্ত লোহার চাপটা থালা জোরে নিজের মাতৃ অংশের ওপর চেপে ধরল। ছ্যাঁত ছ্যাঁত করে মাংস পুড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখতে গেকে চোখও পুড়ে যাবে। রক্তে পুজে ভেজা মাতৃ অংশ একদম শুকিয়ে গেছে। আর এই চিৎকারেই পুরো গ্রামের লোকেরা কান্না করে উঠেছে। মেয়েটা বেহুশ হয়ে পড়ে আছে। বাঁচতে হবে, অনেক কারণেই বাঁচতে হবে। মেয়েটা খুঁজছে, কাউকে খুঁজছে। যার কোনো কিছু হারানোর নেই, তার অনেক কিছু পাওয়ার আছে। প্রায় সকালের মতো আজকেও মেয়েটা ঝর্ণার জলে ভেসে আসা বহমান নদীর স্রোতে আটকে থাকা বড় একটা পাথরের ওপর দাঁড়িয়ে বস্ত্রহীন সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় সূর্যের উত্তাপবিহীন আলোয় নিজেকে স্পর্শ করাচ্ছে। পুরো শরীরে সব জায়গায় যেন আলো চুমু খাচ্ছে। মেয়েটার মুখে হাসি, শুধু এই সকালের সূর্যের সামনেই মেয়েটার হাসি ফুটে ওঠে। চোখ বুঝে দুহাত মেলে দিয়ে নিজের সব গোপনত্ব সূর্যের কাছে বিলিয়ে দেয় মানেই মেয়েটার কাছে জীবন উপভোগ। হঠাৎ একটা গলা থেকে জোরে চিৎকার আসলো। কোন এক মেয়ে দূর থেকে নগ্ন অবস্থায় পাথরের ওপর দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ডেকে বলল, ফিলা, ফিলা শুনতে পাচ্ছিস? রোদের তাপ বেড়ে গিয়েছে, চল ফিরতে হবে। পোশাক পরে নে। ফিলা চলে আয়। ফিলা পাথর থেকে নেমে গায়ে পোশাক জড়িয়ে হেঁটে যাচ্ছে। দূর থেকে উইলহেম তাকিয়ে তাকিয়ে ফিলার হেঁটে যাওয়া দেখছিল। উইলহেম দৌড়ে এসে ফিলার সামনে দাঁড়ালো। ফিলার রাস্তায় আটকে উইলহেম ফিলাকে বলতে লাগলো, যে সুন্দর, পুরো পৃথিবী থেকে লুকাতে মানুষের এত আয়োজন, সেই সুন্দর তুমি এভাবে প্রকৃতির কাছে বিলিয়ে দিয়ে জীবন উপভোগ করছো। আমি মুগ্ধ তোমার এই জীবনধারায়। হঠাৎ ঠাস বিকট আওয়াজ, চারদিক কাঁপছে, যেন নদীর স্রোত বয়ে চলা বন্ধ করে দিয়েছে। উইলহেমের মুখ অন্ধকারে ঢেকে গেল। উইলহেম মাটিতে লুটিয়ে পড়ল, রক্ত নদীর দিকে বইছে। ফিলা উইলহেমকে গুলি করেছে। কন্টিনিউইং।